আচ্ছা, কগনিজেন্স জিনিসটা মানে আমরা মানে ইংলিশেও বলি, বাংলায় বলি। ইংলিশে অনেকে বলে কগনিজেন্স, বাংলায় হচ্ছে আমলে নেওয়া। হুম। এই যে আমল নেওয়া জিনিসটা কি? এটা কিন্তু নামাজ কলমার যে আমল বলি আমরা, ওই আমল নাই। ঠিক আছে, ওইটা হচ্ছে আমল, মানে এটা হচ্ছে এরকম মানে আইন দিয়ে, আর এটা হচ্ছে আমল। এটা হচ্ছে আলিফ, এটা হচ্ছে আইন। তো এই আমল মানে হচ্ছে কোনো কিছু নোটিস করা। কি করা? দেখা। ধরেন ঘরের মধ্যে আমি আর এই যে কাব্য হচ্ছে বড় ভাই ছোট ভাই, আমরা মারামারি করতেছি। তো আম্মা হচ্ছে কিচেন রুমে, কিন্তু আব্বা ফ্রন্ট রুমে বসে আছে, কিন্তু কিছু বলতেছে না, তাকাচ্ছে, চশমার ফাঁক দিয়ে তাকাচ্ছে। তাহলে আব্বা কি করতেছে? নোটিস করে। নোটিস নিচ্ছে যে মারামারি করতেছে, মানে একটু পরে ধরবে, পিটাবে। ঠিক আছে, অনেক সময় বাবারা এরকম বসে থাকে না, একদম রাশভারী হয়ে কিচ্ছু বলতেছে না, হি ইজ টেকিং নোটিস অফ এভরিথিং। এটা হচ্ছে আমল। তো জাস্ট যদি এক কথায় ভাইবাতে বা কোথাও, যেমন আমাদের যে আমরা যে জাতিতে জাজদের সাথে আমাদের যে ট্রেনিং হয়, সেখানে আমাদের যখন বিচারপতি স্যাররা ক্লাস নেন, হুট করে জিজ্ঞেস করেন, আচ্ছা এই আমলে নেওয়া বলতে কি বুঝেন? তখন তো যেহেতু আমরা জাজ, আমরা তো ডিটেলে বলতে পারি না, আমরা জাস্ট এক লাইনে বলি, এটা হচ্ছে স্যার জুডিশিয়াল মাইন্ড অ্যাপ্লাই করা। নোটিসে নেওয়া। কি নোটিসে নেওয়া? কোনো একটা অপরাধকে নোটিসে নেওয়া। যে যেভাবে করে বলে, মানে মেন কথা হচ্ছে কোনো কিছু নোটিসে নেওয়া, ধর্তব্যে নেওয়া, নজরে আনা। বলে না বিষয়টা আমার নজরে আসছে, বলে না এরকম, যে বিষয়টা আমাদের গোচরীভূত হয়েছে, এরকম জাস্ট আপনার নোটিসে, মানে আপনার রাডারের মধ্যে নিয়ে আসে এটাকে। হ্যাঁ, এটা আপনার রাডারের মধ্যে নিয়ে আসে। এটা আমাদের এটা আমাদের স্যাটেলাইটের মধ্যে চলে আসে, রাডারের মধ্যে চলে আসে। দিস ইজ কল আমলের। তো বেসিক্যালি যখন একটা অপরাধ ঘটে, ধরেন এখানে একটা হত্যা হয়েছে, কি হয়েছে? হত্যা। কি হয়েছে? হত্যা। সামওয়ান মার্ডার। সামওয়ান ইজ কিল্ড, মার্ডার হয়েছে। তো আপনি এটা কি করলেন? নোটিশে নিলেন। হ্যাঁ, নোটিশে নিলেন। নোটিশে কি নিবেন? নোটিস অফ হোয়াট? অফেন্স। নোটিস কি নিবেন? অফেন্স। অফেন্স। এই জন্য আমি পাশে লিখে দিচ্ছি, শুনেন। প্রত্যেকটা জিনিস রিলেট করে পড়বেন, দেখবেন যে অনেক মজা পাবেন। ল অনেক মজার একটা সাবজেক্ট। যে মানে বিষয়গুলো যখন আপনি মিলাতে পারবেন, আর ইসের মতো, ওই যে পাজল এর মতো, তখন আপনার কাছে খুব ভালো লাগে। নোটিশটা কিসে নিবেন? অফেন্সের নোটিশ নিবেন, যে একটা এরকম করে একটা হত্যা হয়েছে, অপরাধ। দেন আপনি মাইন্ড অ্যাপ্লাই করবেন। কিসের উপর মাইন্ড অ্যাপ্লাই করবেন? অ্যালিগেশনের উপর। কি অ্যালিগেশন তারা করছে, মানে যখন একটা অপরাধ হয়, এরপরে কি হয়? অপরাধের পরে এজাহার হয় না? এজাহার হয় না? এজাহারটা মানে তো জি ভাইয়া। এজাহারে তো এলিগেশন গুলো থাকে, রাইট? তো এই এলিগেশনস গুলাতে আপনি যে যে বিষয়গুলো তারা লিখছে, হ্যাঁ, এই ধরেন আহ, অমুক দিন অতটা অতটার দিকে হচ্ছে ভিকটিম অমুক জায়গায় গেলে তখন আসামি অমুক ভিকটিমকে পেছন থেকে কোপ মারে, এই যা সবকিছু লিখছে। তো এই যে এলিগেশন গুলো দিল, যে কোপ মারার কারণে সে যে ভিকটিমকে হত্যা করে, মানে হত্যার এলিগেশন নিয়ে আসছে, আপনি অ্যাপ্লাইং ইউর মাইন্ড অন হোয়াট? নট অন অফেন্স। আপনি তো অফেন্সটা নোটিসে নিলেন, আপনি মাইন্ডে অ্যাপ্লাই করবেন অন অ্যালিগেশনস। অ্যালিগেশনস গুলোর উপরে, যে কি কি ধরনের অ্যালিগেশনস আসছে। অ্যালিগেশনস আমরা কেন বলি? ধরুন আপনি যখন একটা জামিন শুনানি করবেন, বেল হিয়ারিং করবেন, তখন আপনি এজাহার দেখবেন। কি দেখবেন? এজাহার দেখবেন। আপনারা বুঝতেছেন সবাই? সবাই শুনতে পাচ্ছেন আমাকে? জি ভাই, আমি শুনতে পাচ্ছি। ওকে, আপনি শুনলে সবাই শুনবে। তো আপনি যখন একটা বেল হিয়ারিং করবেন, ধরুন এই যে এখানে একটা হত্যা হইলো, ধরেন কথা এই করিম এইটার আসামি। তো করিমের পক্ষে এখানে আপনারা কেউ একজন বেল হিয়ারিং করতেছেন। হিয়ারিং করতেছেন কার কোর্টে? ধরেন কাব্যের কোর্টে। কাব্য হচ্ছে এখানে ধরেন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বা সেশন জাজ, যেটাই হোক, যে স্টেজে যাক, সেটা হিয়ারিং করতেছে, বেল হিয়ারিং। তো বেল হিয়ারিং যখন করবে, তখন কাব্য কি দেখবে? এজাহার দেখবে না? এজাহার দেখবে না? জি স্যার। এজাহারের মধ্যে কি দেখবে? এজাহারের মধ্যে অ্যালিগেশনস গুলো দেখবে, যে দেখেন, ধরেন কথা কথা 3 নম্বর আসামির জন্য জামিন চাওয়া হচ্ছে। তো বলতেছে যে স্যার 3 নম্বর আসামি তো স্যার, মানে 3 নম্বর মানে তো বুঝছেন, মানে তার বিরুদ্ধে মানে অত স্ট্রং অ্যালিগেশনস নাই, মানে সে এই জন্য তাকে নাম্বারে 3-এ রাখা হয়েছে। তখন কাব্য বললো যে না, এজাহারে তার বিরুদ্ধে অভিযোগ হচ্ছে। এই যে অভিযোগ মানে কি? অ্যালিগেশনস। অভিযোগ হচ্ছে ঘটনার দিন সে মানে ভিকটিম কোথায় ছিল সেটা সে 2 নম্বর আসামিকে দেখিয়ে দিয়েছে, সুতরাং এটা গুরুতর অ্যালিগেশনস। সুতরাং এই পর্যায়ে জামিন দেওয়া সমীচীন হবে না, জামিন নামঞ্জুর। ঠিক আছে? তো তার মানে আপনি মাইন্ডে অ্যাপ্লাই করেন কি শুরু করেন? অ্যালিগেশনস এর উপরে। অ্যালিগেশন শুরু করেন, ভেরি গুড। তারপরে এটা কিন্তু আমরা এখন বিচারে করতেছেন, আমরা আমল নিয়ে আসি, কিন্তু আপনারা আবার ওদিকে যায় না, আবার কাম ব্যাক করেন, আমলে আসে। তো এই যে যখন 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 ধরেন একটা হত্যা, একটা অপরাধ হয়েছে, আপনি অপরাধটা নোটিশ নেন। কি নেন? নোটিশ নেন। তারপরে এই অপরাধের যে অ্যালিগেশনস গুলো আছে, সেগুলোর উপর আপনি কি করেন? মাইন্ড অ্যাপ্লাই করেন। করার পর আপনি স্যাটিসফাইড হন। এগুলো কিন্তু সব মনে মনে হচ্ছে, খেয়াল, সব অ্যাবস্ট্রাক্ট। আপনি স্যাটিসফাইড হন যে হ্যাঁ, যদি এই মানে এই অভিযোগগুলো, এই অ্যালিগেশনস গুলো যদি প্রুভড হয়, তাহলে দিস উড কনস্টিটিউট অ্যান অফেন্স। তাহলে এটা কিন্তু একটা অফেন্স হয়ে যায়। কিসের আন্ডারে? 302 এর আন্ডারে।
যদি এই অভিযোগগুলো যেগুলো আসছে, অ্যালিগেশন গুলো আসছে, এগুলো যদি প্রুভ হয়, এই প্রুভ উড কনস্টিটিউট অ্যান অফেন্স, একটা অপরাধ কিন্তু হতে পারে। এটা তখন আপনি এখানে এসে থামবেন, যে একটু নোটিস করলেন, মাইন্ড অ্যাপ্লাই করলেন, দেন মনে মনে ভাবলেন, সন্তুষ্ট হলেন যে 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 অভিযোগগুলো আনা হয়েছে যদি এগুলো প্রুভড হয়, যদি এগুলো প্রমাণিত হয়, তাহলে এই বেচারা ধরা, তাহলে আসামি সাজা হবে, তাহলে একটা অপরাধ হয়েছে বলে ধরে নেওয়া হবে। তখন গিয়ে আপনি সেই আসামিকে জুডিশিয়াল প্রসিডিংস বা প্রসিডিংসে আনার জন্য আপনি ভাবেন যে তার বিরুদ্ধে একটা, সরি ইমিটেড হয়ে গেছে এখানে, ইনিশিয়েট, যে তার বিরুদ্ধে জুডিশিয়াল প্রসিডিংস ইনিশিয়েট করা যায়। এই চারটা স্টেজ যখন মনে মনে, এগুলো কিন্তু মনে মনে, মনে মনে আপনি ভাববেন, তখন আপনি ধরে নেবেন কি, সেই টু টেক কগনিজেন্স অফ দ্য অফেন্স, তখন আপনি এই অপরাধটা আমলে নিয়েছেন বলে ধরে নেওয়া হবে। ক্লিয়ার? তাহলে আমলে নেওয়া বিষয়টা পুরোটা হচ্ছে কি, মনে মনে। মন কি দেখা যায়? মন কি দেখা যায়? না। এই না ভাই। মন মাঝি, এটা কোন কোন সমাস বলেন তো? দেখি বাংলা পড়ে আপনাদেরকে, মন মাঝি কোন সমাস? মনরূপ মাঝি। হ্যাঁ, মন রূপ আহ, মাঝি, সেটা বুঝছি না, রূপক কোন কোন সমাস? রূপক কর্মধারয়। হ্যাঁ, গুড। মানে তার মন কি দেখা যায়, মানে যেটা দেখা যায় না। দেখা যায় হ্যাঁ না, হ্যাঁ, একটা দৃশ্যমান আর একটা অদৃশ্যমান। হ্যাঁ, বা আপনারা তো কি বাংলা গ্রামার ভালোই মনে রাখছেন। এটা আমরা পড়ছি 2009 সালে, মানে যখন আমরা ইউনিভার্সিটি কোচিং করতেছি এই সময়, তো এভাবে টেকনিক দিয়ে মনে রাখতাম। তো তার মানে এই যে পুরো আমলানোর ব্যাপারটা কিন্তু মনে মনে হচ্ছে, কিন্তু মনে মনে যে হচ্ছে, এটা কিন্তু ম্যাজিস্ট্রেট ডকুমেন্টস দেখে করতেছেন কিন্তু। কি কি দেখে করতেছেন? কি দেখে করতেছেন সেটা এই তিনটা, সেটা কি, সেটা আমরা আলোচনা করতেছি। তাহলে আমলে নেওয়া বিষয়টা বুঝতে পারছেন? এখন আমরা আসতেছি কি দেখে করতেছে, কি দেখে ম্যাজিস্ট্রেট এই নোটিশ নিচ্ছে, মাইন্ড অ্যাপ্লাই করতেছে, হ্যাঁ, বা হচ্ছে তিনি স্যাটিসফাইড হচ্ছেন, কি দেখে সেটা আসতেছে এখানে। সেটা কি? সেটা হচ্ছে নাম্বার ওয়ান, কমপ্লেন দেখে। নাম্বার টু, পুলিশ রিপোর্ট। এখানে অফিসার বাদ দিয়ে আমরা লিখবো পুলিশ রিপোর্ট। কি লিখবো? আপনাদের কিন্তু পড়াইছিলাম, মনে আছে? ওই যে ইয়াতে, চার্জশিটের সময়। পুলিশ রিপোর্ট দেখে নাম্বার টু। আর নাম্বার হচ্ছে ইনফরমেশন, যেটা তিনি নিজে তার কাছে আসছে। তাহলে এটাকে আমরা পড়ছিলাম CPI, সংক্ষেপে কি, ভারতের সিবিআই এর মতো এটা হচ্ছে কি CPI। এই যে এতক্ষণ ধরে যে আপনাদেরকে বললাম যে এটাই তিনি মনে মনে ভাববেন, কিন্তু মনে মনে ভাবার জন্য তো একটা, ধরেন আমি মনে মনে একটা একটা মানে আহ, ভাই এখানে একটা সোর্স লাগবে। হ্যাঁ, আমার একটা সোর্স লাগে। ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। মানে আমি যে একটা জিনিস মনে মনে কল্পনা করবো, এটারও তো একটা সোর্স লাগবে। এই সোর্সটা হচ্ছে এইটা। ঠিক আছে? যেমন চন্দ্রমুখী, মানে চাঁদের মতো মুখ। এখন আমি একটা মেয়েকে বললাম তুমি চন্দ্রমুখী, এখন তাকে চাঁদের মতো মুখের সাথে তুলনা করবো। বাট ওই মেয়েটার মুখ তো দেখার আগে আমাকে চাঁদ দেখতে হবে, যে এই চাঁদের সাথে দেন আমি তাকে মিলাবো। সো আমি যখন কোনো কিছু একটা মানে আমার মাইন্ডে অ্যাপ্লাই করবো কোনো কিছু, কোনো অফেন্সের প্রতি, দেন সরি অ্যালিগেশনস এর প্রতি, দেন আমি অফেন্সটা নোটিসে নিব, দেন আমি স্যাটিসফাইড হব যে হ্যাঁ এটা যদি প্রুভড হয় তাহলে একটা অপরাধ হবে এবং সাজা হবে। তারপরে আমি মনে 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 করবো যে হ্যাঁ তার বিরুদ্ধে এখন জুডিশিয়াল প্রসিডিংস অ্যাপ্লাই করা যায়। এই সব কিছু আমি দেখবো, এই তিনটা থ্রুতে আমার কাছে সেগুলো আসবে। সেই সেই তিনটা ওয়ে কি, কমপ্লেন্টের মাধ্যমে আসবে, মানে সরাসরি বাদী অভিযোগ করবেন। তারপরে পুলিশ রিপোর্টের মাধ্যমে আসবে, যখন কি চার্জশিট দিবেন, অথবা কি ফাইনাল রিপোর্ট দিবেন। আরটা হচ্ছে কি, অথবা আমি আমার চোখের সামনে কোনো একটা অপরাধ অপরাধ হয়েছে বলে জানবো, অথবা আমি নিউজের মাধ্যমে জানবো, বা আমাকে কেউ এটা জানাবে। রাইট? এটা কিন্তু আমি ওই যে পুলিশ রিপোর্টের ওখানে ব্যাপকভাবে আলোচনা করছিলাম। ওকে? তাহলে আমরা আমলে নেওয়া কি জিনিস সেটা মোটামুটি বুঝে গেছি। এখন আমাকে সংক্ষেপে কে বলতে পারবেন, ধরেন ভাইবাতে জিজ্ঞেস করতেছি, আমলে নেওয়া বলতে কি বুঝো? বলে, কাব্য বলেন, আমলে নেওয়া বলতে কি বুঝেন, খুব সংক্ষেপে বলেন। It refers to judicial notice of any offense where the magistrate applies judicial mind, হুম। and when he is satisfied that an offense has been committed, then he decides to initiate a judicial proceeding. This whole process is called altogether taking cognizance of offense. ভেরি গুড। অফেন্স মানে অলরেডি কমিটেড হয়ে গেছে এরকম না, মানে মানে এটা বলবো যে ইফ দ্য অ্যালিগেশনস ওয়ার প্রুভ দেন ইট উড কনস্টিটিউট অ্যান অফেন্স, মানে যদি অ্যালিগেশনস গুলো যদি প্রমাণিত হয় তাহলে এটা একটা অপরাধ হইতে পারে, বা তার বিরুদ্ধে প্রাইমারি তথ্য প্রমাণ পাওয়া গেছে, সুতরাং তার বিরুদ্ধে এখন জুডিশিয়াল প্রসিডিংস অ্যাপ্লাই করা যেতে পারে। এই এই ব্যাপারে যদি তিনি কি হন, সন্তুষ্ট হন, কি হন, সন্তুষ্ট হন। এখনই কিন্তু সাজা প্রমাণিত হয়ে যায় নাই, মানে বলা হচ্ছে যদি অপরাধটি, অপরাধ মানে যে অ্যালিগেশনস গুলো আনা হয়েছে আসামির বিরুদ্ধে সেগুলো যদি প্রমাণিত হয় তাহলে এটা একটা অপরাধ হবে। হ্যাঁ, তখনই তার বিরুদ্ধে জুডিশিয়াল প্রসিডিংস অ্যাপ্লাই করা যাবে। তখন হ্যাঁ, এটা তো সাবজেক্টিভ স্যাটিসফ্যাকশন, তাই না? মানে যদি এক্স্যাক্টলি, আমরা ক্যাটেগরাইজ করতে চাই। এক্স্যাক্টলি, জি ভাই। এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি, ভেরি গুড। এটাই যে তুমি সুন্দর একটা কথা বলছো, এখানে কিন্তু কোনোভাবেই অবজেক্টিভ স্যাটিসফ্যাকশনের সুযোগ নাই।
ইভেন যখন একজন আয়োগ তদন্ত করে সেখানেও কিন্তু অবজেক্টিভ স্যাটিসফ্যাকশনের সুযোগ নাই। নাই। অবজেক্টিভ স্যাটিসফ্যাকশন কিঞ্চিত ভাবে চলে আসতে পারে যখন বিজ্ঞ বিচারক যখন রায় লিখতেছেন সেক্ষেত্রে, রাইট? ওই যে অদি জি অবজেক্টিভ ভাইয়া। অদি অবিটার দিকটা, হ্যাঁ, সেখানে তিনি অনেক কিছু লিখতে পারেন। মানে এই কথাটাকে সাপোর্ট করে শুধু একটা লাইন, এই প্রতীয়মান হয় যে কি এটা কি বলে, ধরো তুমি একটা রায় লিখতেছো, তুমি সব কিছু লিখা খালাস দিয়ে দিলা, তোমার কাছে মনে হলো সব সাক্ষ্য প্রমাণে এইটা প্রতীয়মান হয় যে আসামি কোনো অপরাধ করে নাই। এই যে প্রতীয়মান হয় এটার কিন্তু কোনো মা বাপ নাই, ঠিক আছে? এটার কিন্তু কোনো চেক এন্ড ব্যালেন্স নাই। মানে কি কারণে প্রতীয়মান হলে এটা শুধুমাত্র একমাত্র জজ সাহেবই জানে। তারপরে তাকে বলা হয় যে ভাই তোমার কাছে যে প্রতীয়মান হচ্ছে ইট শুড বি সাপোর্টেড বাই রিজনস, এমনি আর্বিট্রারিলি কিছু করে দিব না। তো সেখানে কিন্তু এই অবজেক্টিভ স্যাটিসফ্যাকশন অ্যাপ্লাই করার সুযোগ থাকে, বাট আমল স্টেজে বা তদন্ত স্টেজে কোনোভাবেই অবজেক্টিভ স্যাটিসফ্যাকশন আনার কোনো সুযোগ নাই। মানে আপনি আপনার মতো করে একটা অপিনিয়ন দিয়ে দিতে পারবেন না, আপনাকে অবশ্যই সাপোর্টেড বাই এই যে যেটা কি বললাম, এই যে জিনিসগুলো এখানে থাকতে হবে, এগুলো জি দেখে দেন ভাইয়া, বুঝতে পারছি। আপনি সন্তুষ্ট হবেন, তারপর আপনি আমলে নেবেন। এই জন্য অনেক সময় আমলে নেওয়ার বিরুদ্ধে কিন্তু রিভিশন হয়, হ্যাঁ, আমলে নেওয়ার বিরুদ্ধে কিন্তু উপরে যায় কোর্ট। মানে এটার বিরুদ্ধে কিন্তু কি হয়, রিভিশন করা যায়। এই যে মেইনটেনেবল হয় ভাইয়া আমল নেওয়ার বিরুদ্ধে রিপিটিশন করলে? হইতে মানে পারে, যেহেতু যেটা সাবজেক্টিভ। হইতে পারে, আচ্ছা। হইতে পারে, হইতে পারে যদি দেখা যায় এখানে আমলে নেওয়ার কিছু ছিল না। জি ভাইয়া, বুঝতে পারছি। যদিও এই স্টেজে তেমন কিছু হয় না, কারণ এই স্টেজে কাউকে কেউ যদি জামিনে থাকে তাকে কিন্তু জামিন ক্যান্সেল করে না, হ্যাঁ, তো জামিন কন্টিনিউ করে। মানে এই স্টেজটা একটু হার্মলেস, তো এই জন্য এখানে কেউ এটার এগেনস্টে কেউ যায় না। যেটা যায় সেটা হচ্ছে আমলে নেওয়ার পরের স্টেজ কি, কে বলতে পারবেন বলেন তো? দেখি কে বলতে পারবেন, আমার কলম কিন্তু ঘুরতেছে, লিখে ভালো, কে বলতে পারবেন আমলে নেওয়ার পরের ইস্যু স্টেজ? প্রসেস ইস্যু করা। আচ্ছা, ওইটা তো সিআর কেসে গেল, আর আর কি জিআর কেসে? সামন ইস্যু করে, জিআর কেসে ওয়ারেন্ট ইস্যু করে। জিআর 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 তো অলরেডি, তো সে তো, ওয়ারেন্টার ইয়ে সামন তো দুইটাই তো ইস্যু প্রসেসের মধ্যে। হ্যাঁ, জিআর কেসে তো অলরেডি সে যদি পলাতক থাকে সেক্ষেত্রে তো তার বিরুদ্ধে ওয়ারেন্টি গুলো চার্জ যাবে। গঠন করে। ভেরি গুড, ভেরি গুড। এটা চার্জ, এই বিচার কিন্তু শুরু হয় আমলে নেওয়ার পরে চার্জ, বিচার। গুড। আপনাদের মাথা অনেক ক্লিয়ার আছে, আমি এটাই চাই। ঠিক আছে, জাজ হওয়ার জন্য খুব মেধাবী হওয়ার প্রয়োজন নাই। জাজ হওয়ার জন্য 4 আউট অফ 4, 3.80, 3.71 পাওয়ার কোনো প্রয়োজন নেই, মাথাটা ক্লিয়ার থাকলে হবে। আমাদের দেশে যত বড় বড় ভালো ভালো আইনজীবী বা জাস্টিস যারা হয়েছেন তারা সবাই কমন সেন্স ওয়ালার লোক। তাদের খুব যে একাডেমিক রেজাল্ট খুব ভালো ছিল এরকম না, বরং একাডেমিক রেজাল্ট যাদের ভালো এরা একসময় নার্ড হয়ে যায়। এদের কমন সেন্স সবখানে অ্যাপ্লাই হতে চায়। এটা আমি একদম জেনারেলি বললাম, কাউকে স্পেসিফিক করে বললাম। ওকে, তো তাহলে এবার আমরা একটু ধারাটাতে যাই। এই যে মানে সিআরপিসি তো আপনারা সবাই পড়েন, কিছু কিছু ব্যাপার আছে যেগুলো হচ্ছে আমরা স্টুডেন্ট থাকা অবস্থায় অনেক নেগলিজেন্টলি এগুলো আমাদেরকে পড়ানো হচ্ছে। এই কারণে আমি চাই যে আপনারা এগুলো ডিটেইলে জানেন, যাতে করে ফিউচারে সিআরপিসি নিয়ে কথা বলতে গেলে অ্যাটলিস্ট যেন মানে আত্মবিশ্বাস না হারান। এখানে দেখেন, আমলে কে নিতে পারে? সিএমএম। কে নিতে পারে? সিএমএম এবং ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট, আর কিছু জানা লাগবে না। সিএমএম সিজিএম, আবারও বলি সিএমএম সিজিএম এরা নিজেরাও কি ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট, অর্থাৎ আমলে নিতে পারে কি ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট, সিম্পলি এটাই। ঠিক আছে, সবাই লিখে ফেলেন ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট। আর যদি প্রশ্ন আসে যে এম্পাওয়ার হলে যে কেউ নিতে পারে, ভাই গভর্নমেন্ট যারা এম্পাওয়ার করবে সবই নিতে পারে। ইভেন আপনারা অবাক হবেন, গভর্নমেন্ট এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটেরও কি আমলে নেওয়ার ক্ষমতা দিতে পারে, নিচে আসতেছে। আপনারা যারা লতে পড়েন তারা যদি অ্যাডমিন ক্যাডার না হন বা এখনো যারা নিশ্চয় হন নাই আপনারা, তাহলে আপনাদের কাছে অবাক লাগতে পারে যে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটও কি আমলে নেওয়ার ক্ষমতা দেওয়া যেতে পারে যদি গভর্নমেন্ট চায়। তাহলে কে নিতে পারে, কে আমলে নিতে পারে? সিএমএম, সিএমএম, সিজেএম এবং ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট অথবা এনি আদার ম্যাজিস্ট্রেট এম্পাওয়ার্ড ইন দিস বিহাফ, ওকে, তারা আমলে নিতে পারে। তাহলে জিআর মামলায় পুলিশ কখন আমলে নেয়? আবার আবার বলি, মাথা ক্লিয়ার করি। জিআর মামলা মানে কি, যেটা থানায় হয়। জিআর মামলার উপরে মানে অনেক পড়াইছি, পড়াইতে পড়াইতে একদম জিব্বা শুকিয়ে গেছে, লেকচার থেকে দেখে নিন। জিআর মামলায় ম্যাজিস্ট্রেট কখন আমলে নেয়? চার্জ ফ্রেমিং এর সময়। পুলিশ রিপোর্ট দেওয়ার পরে। কখন? পুলিশ রিপোর্ট দেওয়ার পুলিশ পর। রিপোর্ট দেওয়ার পরে। চার্জ তো হয় হচ্ছে পুলিশ রিপোর্ট মানে আমলে নেওয়ার পরে। এই যে পুলিশ রিপোর্ট দিবে, আমলে নিবে, তারপরে কি চার্জ হিয়ারিং, তারপরে কি চার্জ হিয়ারিং। ঠিক আছে কাব্য, বুঝছো? জি ভাইয়া, বুঝতে পারছি। হ্যাঁ, ধরো একটা মার্ডারের মামলা হইলো, হ্যাঁ, তো এটা হচ্ছে পুলিশ রিপোর্ট দিল, চার্জশিট দিল। মার্ডারের মামলা হলে 302 এর মামলা হইলো, পুলিশ রিপোর্ট চার্জশিট দিল, ম্যাজিস্ট্রেট এটা আমলে নিল, নিয়ে পুরো মামলাটা পাঠাই দিল কার কাছে? 205-এর সিতে জেলা জজের কাছে, সেশন জজের কাছে পাঠাই দিল, তখন সেখানে চার্জ হিয়ারিং হবে আর কি, এরকম।
জি ভাইয়া, বুঝতে পারছি। ওকে, তাহলে আমরা এবার এখান থেকে জাস্ট আমাদের এমসিকিউ গুলো নিয়ে নিই। এমসিকিউ সেটা হচ্ছে আমলে নিতে পারে ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট, জাস্ট সিম্পলি কে ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট, কারণ সিএমএম এবং সিজিএম তারাও কি ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট। আর এম্পাওয়ার্ড হলে যে কেউ নিতে পারে, এটা নিয়ে জানার দরকার নাই। আর তিনটা গেটওয়েতে আমলে নেওয়া যায়, সেটা হচ্ছে কি, তিনটা গেটওয়েতে আমলে নেওয়া যায়, সেটা হচ্ছে কমপ্লেইন্ট, পুলিশ রিপোর্ট, আর একটা হচ্ছে কি ইনফরমেশন। এই 3 নাম্বারটাকে আমরা বলি হচ্ছে ম্যাজিস্ট্রেটের সুপার পাওয়ার, 190 এর 1-এর কত, সি। কারণ এখানে ম্যাজিস্ট্রেট যে কারো বিরুদ্ধে, হুম, যে কারো বিরুদ্ধে মামলা আমলে নিতে পারেন যদি তার কাছে ইনফরমেশন গুলো যায় এগুলোর মাধ্যমে না, মানে কমপ্লেন্টের মাধ্যমেও না, পুলিশ রিপোর্টের মাধ্যমে না, অন্য কোনো রাস্তাতে। সেটা হতে পারে মিডিয়া, নিউজ, বা কেউ একজন তার কানে কানে এসে বললো, বা তিনি হচ্ছে অন্য কোনো থ্রুতে এটা জানতে পারলেন। তিনি কিন্তু সরাসরি, এটাকে বলা হয়, এটাকে সুও মোটো পাওয়ার বলে। কি বলে? সুও মোটু ক্ষমতা কার? ম্যাজিস্ট্রেটের। এই জন্য আমরা ম্যাজিস্ট্রেটদেরকে অনেক পাওয়ারফুল বলি, বিশেষ করে ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট যারা। কারণ তারা দেখেন, আপনি তো এমনিতেও বাদী, আপনার কাছে আইসা নালিশ করতে পারে বা পুলিশ রিপোর্টের মাধ্যমে নিতে পারেন, আবার আপনি নিজেও পারেন, সুও মোটু পারেন। সেই ক্ষমতা আপনাকে কোথায় দিয়েছে? 190 এর 1-এর সি। তাহলে যদি পরীক্ষা এরকম আসে, যে বার কাউন্সিল পরীক্ষায় প্রচুর এই প্রশ্নটা আসে, যে ম্যাজিস্ট্রেট স্বেচ্ছায়, হ্যাঁ, স্বেচ্ছায় বা আহ, নিজের নিজ তথ্যের ভিত্তিতে স্বেচ্ছায় পত্রিকা মাধ্যমে, নিউজের মাধ্যমে, মিডিয়া মারফত, হ্যাঁ, যে তথ্যের ভিত্তিতে, যে তথ্যের ভিত্তিতে মামলা আমলে নেন, সেটা এই আমলে নেওয়ার ক্ষমতা তাকে কোথায় দেওয়া হয়েছে বলেন? 190 এর 1-এর সি। সি। তো যখনই এটা কমপ্লেন্ট হয়ে যাবে, তখনই চলে যাবে 190 এর 1-এর এ। ওই যে আপনারা সিপিআই স্টাইলে লিখবেন, সিপিআই। কমপ্লেন্ট হলে 190 এর 1-এর এ। তারপর হচ্ছে পুলিশ রিপোর্টের উপর ভিত্তি করে হলে এখানে সিপিআই লেখার পরে লিখবেন ABC। তখন আপনি সবটা পেয়ে যাবেন। কমপ্লেন্ট হইলে এ, পুলিশ রিপোর্টের ভিত্তিতে হলে বি, আর ইনফরমেশনের ভিত্তিতে হলে কি, সি। এভাবে করে লিখে ফেলবেন পরীক্ষা এটা নিয়ে প্যারা খাওয়ার কিছু নাই। অনেকে এগুলাতে আউলাই যান, জাস্ট লিখবেন সিপিআই। কি লিখবেন? সিপিআই। সিপিআই লেখার পরে উপরে ABC লিখবেন। আমাদের অনেক পণ্ডিত আছে বলে 190, হ্যাঁ, 190 বলে, এটা ভুল। এখানে 190 লগে কি আছে? এক আছে না? ওয়ান। এই ওয়ানটা অনেকে ভুলে যায়, ওয়ানটারে ওরা চোখে দেখে না। এই ভুলটা করবেন না। 190 এর 1-এর, এরপরে এবার আপনি ABC মিলান, সিপিআই দিয়ে ABC মিলান, কমপ্লেন্ট, পুলিশ রিপোর্ট, ইনফরমেশন, ABC এভাবে করে দিয়ে দিবেন। ক্লিয়ার? বুঝা গেছে? জি। ওকে, গুড। এবার আসি মজার মজার সাবজেক্টে। বার কাউন্সিল এবং জুডিশিয়ারির পরীক্ষার প্রশ্নপত্র দেখে আমার কাছে যেটা মনে হয়েছে, আপনারা অনেক সময় ধরেন শাহরুখ খান বাংলাদেশে আসে, শাহরুখ খানের সাথে ধরেন আসছে হচ্ছে উম শাহরুখ খানের সাথে কি আসছে ধরেন, ওই যে, আচ্ছা, কয়েকটা সি গ্রেডের নায়কের নাম বলুন তো, বলিউডের, কে বলতে পারবেন? সিক্রেট। আচ্ছা, আচ্ছা, ধরেন এই যে 12 ফেল মুভিটা করছে, যে এর নাম কি না? আপনি টাইগার শ্রফ আচ্ছা, বললে টাইগার তো শ্রফ। হয়। আচ্ছা, টাইগার শ্রফের কথা ঠিক আছে। মাসি, বিক্রান্ত মাসি ভাই। ওকে, বিক্রম মাসি, রাইট। শাহরুখ খান আসলো, বিক্রম মাসিও আসলো। তো আপনারা সবাই তো ক্যামেরা শাহরুখ খানের দিকেই থাকবে, কিন্তু সমালোচকরা বা অন্যরা কি করবে, শাহরুখ খানের কাছ থেকে ফোকাসটা আলাদা করে বিক্রম মাসিকে দিয়ে আলাদা করে একটা নিউজ করবে। তো এটাই আমাদের প্রশ্নকর্তারা করে। তারা ধরেন আপনি যখন 190 পড়বেন, তখন আপনি 190 এর 1 ABC পড়ে বললো যে বইটা বন্ধ করে দাও, শেষ, আর পড়া নাই, পড়ে ফেলাইছি। কিন্তু প্রশ্নকর্তারা বললো যে বাবা, তুমি তো 2, 3, 4 এগুলো দেখো না, তোমার প্রশ্ন ঠিক এখান থেকেই করবো। তখন গিয়ে আপনি ভেজালে পড়েন, হাই রে, আমি তো এটা দেখলাম না। এটাই হচ্ছে ট্রিক্স। এখন থেকে বড় বড় যে ধারাগুলো আছে এদের আশেপাশে, কথার কথা, আপনি 164 পড়তেছেন, ভাই প্লিজ 163, 165টাও দেখেন। আপনি 302 ধারা পড়তেছেন, 303টাও দেখেন, দেখবেন খুব ইন্টারেস্টিং কোনো একটা কিছু ওখানে আছে। রাইট? এটা কিন্তু ট্রিক, এটা কিন্তু ফলো করা হচ্ছে এই রিসেন্ট এক্সাম, মানে হচ্ছে কোয়েশ্চেন বানানোর সময়। তো দুইয়ে কি আছে দেখি, বলা হচ্ছে উম এই যে, ওই যে আপনারা মনে করতে পারেন যে ভাই, সেকেন্ড ক্লাস থার্ড ক্লাস কি অপরাধ করছে? আমরা যদি জুডিশিয়ারিতে জয়েন করি, আমরা তো প্রথমেই তো আমরা থার্ড, সরি, সেকেন্ড ক্লাস ম্যাজিস্ট্রেট হিসেবে আমরা থাকবো, বা থার্ড ক্লাস হিসেবে থাকবো, আমরা কি তাহলে কগনিজ নিতে পারবো না? তো তখন উত্তর হচ্ছে আপনারা পারবেন, যদি গভর্নমেন্ট হাইকোর্ট ডিভিশনকে বলে যে হ্যাঁ, তুমি চাইলে এখন থেকে, যেহেতু এত পরিমাণ অপরাধ হচ্ছে, ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট
পাওয়া যাচ্ছে না, তুমি সেকেন্ড ক্লাস থার্ড ক্লাস যারা আছে এদেরকে ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দিয়ে দাও, তাহলে তারাও সেখান তখন কি করতে পারবে, অপরাধ আমলে নিতে পারবে। এবার আমাদের একটা উদাহরণ দেই, আমরা যখন ম্যাজিস্ট্রেসি শুরু করি 1 বছর হয়ে গেছে, তখন কিন্তু আমরা থার্ড ক্লাস বা সেকেন্ড ক্লাস ম্যাজিস্ট্রেট মানে, কিন্তু তখন আমাদেরকে একটা গ্যাজেট নোটিফিকেশনের মাধ্যমে কি দেওয়া হলো, প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দেওয়া হলো। এটা অনেকেই দেয়, দেখবেন ফেসবুকে স্ট্যাটাস দেয়, আজকে আজকে থেকে প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেটের ক্ষমতা পাইলাম। হ্যাঁ, বাট বেসিক্যালি সে হচ্ছে কি সিভিল জাজ বা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, মানে এখনো ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট তিনি হন নাই, বা সেকেন্ড বা থার্ড ক্লাস ম্যাজিস্ট্রেট পর্যায়ে আছেন। তো তাদেরকে গভর্নমেন্ট নোটিফিকেশনের মাধ্যমে মানে আইন মন্ত্রণালয় থেকে একটা গ্যাজেট প্রজ্ঞাপন করে তাদেরকে কি দেওয়া হয়, প্রথম শ্রেণীর ক্ষমতা দেওয়া হয়। তো আপনার ফ্রেন্ড বলতে পারে, কিরে তুই তো এখনো জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, তুই কেমনে আমলে নেস? তখন বলবেন যে আমাকে কি করছে, হাইকোর্ট ডিভিশনের সাথে পরামর্শ করে মিনিস্ট্রি থেকে কি করছে, প্রথম শ্রেণীর ক্ষমতা দিছে। তাহলে এখন আপনি কি হয়ে গেলেন, প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট হয়ে গেলেন। আপনি এখন 164 নিতে পারবেন, রিমান্ড অর্ডার করতে পারবেন, আমলও নিতে পারবেন। তাহলে এই ক্ষমতাটা কোথায় দেওয়া হয়েছে, 190 এর কোথায়, 2-তে। ক্লিয়ার? জি স্যার। আপনি অপরাধ আমলে নিয়ে কি, আপনি অপরাধ আমলে নিয়ে সেটা হচ্ছে কি করে দিবেন, ট্রায়ালের জন্য পাঠিয়ে দিবেন, সেটা আপনি আর বিচার করবেন না। এটা হচ্ছে বিষয়। আর লাস্টে যারা বলছিলাম যে খুবই মজার, সবসময় এই যে ইন্টারেস্টিং জিনিসগুলো পড়বেন, কি লেখা আছে, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট। মজার বিষয় কি, যে আপনারা তো ধরেন আমলে নেওয়ার বিষয়টা সবসময় মনে করেন যে বিচারকের সাথে মানে জড়িত বা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের সাথে জড়িত। বাট এখানে বলা হচ্ছে কি, যে সরকার যদি চায় উপরের যে কোনো ক্ষেত্রে একজন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটকে, যে দেখেন এ বি সি সব ক্ষেত্রে কি করতে পারে, আমলে নেওয়ার ক্ষমতা দিতে পারে। ওই যে মে বা এন অর্ডার, যদিও এটা এখনো করে নাই, বাট মাঝে মধ্যে ডিসিরা, এই যে ডিসি সম্মেলন হয় না, কি হয়, বাস্তবতার সাথে মিলিয়ে ল পড়বেন সবসময়। ডিসি সম্মেলন হয় না প্রতি বছর, সেখানে ডিসিরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে কি চায়, আমলে নেওয়ার ক্ষমতা চায়। আপনার পত্রিকা আজকে একটু সার্চ দিলে দেখবেন যে ডিসিরা আবার আমলে নেওয়ার ক্ষমতা ফেরত পেতে চায়। কিসের আন্ডারে চায়, 190 এর, 190 Four. কত, 1 নম্বর 4 স্যার, এটা চাই কেন? চাই কেন, চাই কেন আপনাকে জিজ্ঞেস করেন, Extra আপনি আপনি power. আপনি ধরেন অ্যাডমিন ক্যাডার, আপনি নিজের নিজে জিজ্ঞেস করেন চাই কেন, কেন চাই বলেন। মানে অপরাধ আমলে নিলে কি কোনো পাওয়ার মনে হয় যে আমি খুব পাওয়ার এক্সারসাইজ করছি, এরকম কিছু? তো এরকম না ওমা, আপনি ধরেন যেই ম্যাজিস্ট্রেটের আমলে নেওয়ার ক্ষমতা নাই, ও হচ্ছে নখ দন্তহীন বাঘ, সে জাস্ট একটা জাজ, মানে শুধু বিচার করতেছে, ট্রায়াল ট্রায়াল জাজ। কিন্তু আমলে হ্যাঁ, নেওয়া মানে কি, আপনি আমলে নেওয়ার সময় তো বেইল, এই যে সবচেয়ে বড় কথা কি, বেইল, বেইল, হ্যাঁ বেইল ইস্যু করতে পারবেন, ওয়ারেন্ট ইস্যু করতে পারবেন, তারপর হচ্ছে সামন দিতে পারবেন, রিমান্ড দিতে পারবেন। এগুলো কোন স্টেজে হয়, কথা বলেন। আম- আমল স্টেজই হয়। জি, আপনি কাউরে যে বলবেন যে ওরে ধরে নিয়ে আসো, ওয়ারেন্ট দিবেন, কোন স্টেজে এটা, ওয়ারেন্ট কোন? আমল স্টেজে। তো এই জন্য এটা খুব মজার, খুবই জুসি একটা ব্যাপার এই যে আমলের নেওয়াটা। এ কারণে সবাই এটা চায়। হ্যাঁ, এটাকে বলা হয় যে কেকের মিটি পার্ট। ঠিক আছে, ওই যে আমার এটা খাওয়ান, ওই যে একটা মিম আছে না, ইয়ে বন্দুক মুঝে দে দো, তো ডিসি যা এসে বলে যে আমলি পাওয়ার মুঝে দে দো, ফিরিবি দে দো। এটা আগে ছিল, এরপরে তো 7 সালে পরে নিয়ে গেছে। তারপরে এখানে একটা ওদের জন্য একটা রাখছে আর কি, মানে ইন ফিউচারে যদি দরকার হয় লিখছে মে বাই অ্যান অর্ডার, ঠিক আছে, করতে পারে। আবার এখানে কারণও লিখতে বলছে, রিজন টিজন বা পিরিয়ড, একটা সময়ের জন্য দিতে পারে। দেশে ধরুন বিচারক সব হচ্ছে হারাই গেল, কোথাও হারাই গেল, বিচারক নাই, হ্যাঁ, বা সবাই একযোগে পদত্যাগ করলো, হইতে পারে না এরকম, তো তখন এই সরকার চাইলে এই নির্দিষ্ট সময়ের জন্য এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটদেরকে এই আমলে নেওয়ার ক্ষমতা দিতে পারেন। একদম ABC সবগুলো দিতে পারেন, CPI, তারা কমপ্লেন নিতে পারবে, পুলিশ রিপোর্টের ভিত্তিতে আমলে নিতে পারবে এবং সুমোটো ইয়া করতে পারবে। আমরা বরং এই যে মোবাইল কোর্ট যে হয়, আপনাদের আজকে সময় বেশি নিচ্ছি, মোবাইল কোর্ট যে হয়, মোবাইল কোর্টের আমরা এটা বলছিলাম যে যদি মোবাইল কোর্ট রাখতে হয়, তাহলে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটরা কি করে, মোবাইল কোর্টের আমলেও নেয়, আবার কি সাজাও দেয়, কি দেয়, আমলেও নেয় আবার কি দেয়, সাজা দেয়। এই যে আমলে নেয় আর সাজা দেয় দুটা কিন্তু, এখানে কিন্তু একটা শব্দ চলে আসে, বলুন তো এটা কে বলতে পারবেন, একটা টার্ম চলে আসে, কে বলতে পারবেন? কগনিজেন্স। না, যিনি আমলে নিচ্ছেন তিনি সাজা দিচ্ছেন, এখানে একটা কনফ্লিক্ট চলে আসে। কি চলে আসে, এটাকে বলা হয় কি, কনফ্লিক্ট অফ হোয়াট, কিছুটা ওই যে জাজ জুরি এন্ড এক্সিকিউশনের মতো হ্যাঁ, সিচুয়েশন। কেউ নিজের কজে জাজ হতে পারবে না। নেমো জুরেক্স কসাসু আছে না, হ্যাঁ, আরেকটা আছে কি, হ্যাঁ, কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট। মানে আমি এখন নিশির হ্যাঁ, বিরুদ্ধে
বুঝছি, নিশ্চয়ই আমি নিশির বিরুদ্ধে খেপছি, আমি আমি বুঝছি যে এটা অপরাধ করছে, তখন তো আমি তো সাজা দিবই। আমি আমলে আমি চাইবো যাতে সাজা যাতে এক হয় সেকেন্ড, হয়। এক মোবাইল করে কখনো খালাস হতে দেখছেন? না। এবার এবার বুঝছেন, এবার হ্যাঁ, বুঝছেন। বুঝতে এই পেরেছি। জন্য আমরা বলছিলাম যে ওকে ফাইন, আপনারা এক কাজ করেন, যেহেতু এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের মোবাইল কোড করবে, তাদেরকে আমলে ক্ষমতা দেন, বা সাজা দিবে হচ্ছে বিচারিক ম্যাজিস্ট্রেট, মানে জুডিশিয়াল হ্যাঁ। ম্যাজিস্ট্রেট। তাও তারা সেটা মানে না, তারা বলে যে না, তারা সবটা করবে। এখানে এই জিনিসটা জাস্ট খেয়াল করেন, এটা পর্যন্ত এই এই যে এখানে হি মে ট্রাই লেখা আছে, হি মে ট্রাই, হ্যাঁ, অর সেন্ড ফর ট্রায়াল। এই যে সেন্ড ফর ট্রায়ালের যে ব্যাপারটা, এটাই মূলত ঘটে, মানে যিনি আমলে নেন তিনি কিন্তু বিচার করেন না। আমাদের কোর্টে হ্যাঁ, ধরেন আমলি আদালত আর ট্রায়াল আদালত আলাদা। পাঠাই দেয়। কেন? ওই যে ইন্টারেস্টের জায়গাটাকে ইনটেক রাখার জন্য, যে আমি যেহেতু আমলে নিয়েছি, আমি বিচারটা না করলেই বেটার, রাইট? কারণ আমি যেহেতু শুরুতে আমলে নিছি, আমি নিশ্চয়ই ওই অপরাধী, ওই আসামিকে শুরুতেই মনে মনে, এই যে মনের কথা আসতেছে আবার, কিন্তু মনে মনে কি ধরে নিছি, মনে মনে কি ধরে নিছি, অপরাধী। রাইট। তো মনে মনে যাকে আমি অপরাধী ধরে নিছি, তাকে আমি কি খালাস দিব না সাজা দিব? আমি অবশ্যই সাজা দেব। এবার কাব্য, বুঝছো, যদি তোমাদের কোনো রিসার্চ টিসার্চ হয়, তোমরা কিন্তু এখানে কিন্তু তোমাদেরকে আমি একটা পিএইচডি করার টপিক দিয়ে দিলাম, বা থিসিস করার জি টপিক দিয়ে ভাইয়া, দিলাম, বুঝতে একশো পারছি। নব্বই এর 4-এর সাথে কিভাবে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, মোবাইল কোর্ট, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, ন্যামো জুরিস কসাস সুবা, কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট, কিভাবে মানে একটার সাথে একটা জড়িত, এটা নিয়ে তোমরা কিন্তু একটা রিসার্চ করতে পারো। কিন্তু বেসিক্যালি এটা হয় না জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টে, এটা হয় মানে রেগুলার কোর্টে এটা হয়, যখন আমি যে মামলাটা আমলে নিই, সেটা কিন্তু আমি আমলে নেওয়ার পরে বিচার করতে পারি না, আমি এটা কোথায় পাঠাই দিই? চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কাছে পাঠাই দিই, বা সেশন কোর্টে পাঠাই দিই, উনি এটার অন্য ম্যাজিস্ট্রেটের কাছে পাঠায় কি করার জন্য? ট্রায়াল করার জন্য। কি করার জন্য? ট্রায়াল করার জন্য, যাতে আমার কোনো আরবিট্রারি সিদ্ধান্ত ওই আসামির বিরুদ্ধে না আসে। কারণ আমি যার বিরুদ্ধে আমলে নিচ্ছি, আমি কিন্তু প্রাইমে ফেসি তাকে একটা মনে মনে কি ধরে নিচ্ছি, সে একটা কি ক্রিমিনাল বা অফেন্ড অপরাধী, অপরাধ। অফেন্ডার। তো আমার কোর্টে যদি হয়, তাহলে শুরুতেই আমার ওই যে প্রিজাম্পশন বা আমার মাইন্ডটা একটু ইনক্লাইন্ড হবে কিসের প্রতি? সাজা দেওয়ার প্রতি, রাইট? তো এই জন্য তার ইন্ডিপেন্ডেন্ট যে ট্রায়ালটা, সেটা নাও হইতে পারে, বা ইম্পার্শিয়াল ট্রায়াল বা আনফেয়ার ফেয়ার ট্রায়াল নাও হইতে পারে। এই জন্য কিন্তু এখানে দেখেন, মোবাইল কোর্টে কি হয়, যিনি আমলে নিচ্ছেন তিনি আবার কি দিয়ে দিচ্ছেন? সাজা শাস্তি। দিয়ে দিচ্ছেন। তো এখানেই মূলত হ্যাঁ, এখানে হ্যাঁ, একটা বলো। কোশ্চেন ছিল। মোবাইল কোর্টে যদি স্বীকার না করে অভিযুক্ত ব্যক্তি, তাহলে কি ওখানে মানে অন স্পট শাস্তি দিতে পারে, নাকি এটা কোনো বিচারের কিছুই জন্য, করতে পারে ট্রায়ালের না, জন্য পাঠাতে কোনো হবে? কিছুই করতে পারে না। কিন্তু সমস্যা হচ্ছে, উনি হচ্ছে মোবাইল কোর্টের বিচারক, আর সে এখানে এখানে একদম বন্দুকধারী 4 জন নিয়ে দাঁড়ায় থাকে। এখানে আশেপাশে পেশকার টেস্কারেরা থাকে, এখানে ক্যামেরা থাকে, এরা বলে যে, "এই মিয়া চুপ করেন মিয়া, ম্যাজিস্ট্রেটের মুখে মুখে কথা বলেন, তর্ক করেন মিয়া।" দেখো না তোমরা এরকম? এরা এরা বলে যে, "আপনি স্যারের মুখে মুখে তর্ক করেন, আপনি সাইন করেন, সাইন করেন।" তখন তারা না পারতে কি করে? সাইন করে রাখো। তো এটা সবচেয়ে বড় ডিফেন্স হচ্ছে, যখন কোনো মোবাইল কোড হবে, ইফ ইউ থিঙ্ক দ্যাট ইউ ডিড নট কমিট এনি অফেন্স, ইউ নেভার সাইন অন এনি পেপার। আপনি জাস্ট হাত তুলে দাঁড়ায় থাকবেন, স্যার আমি অপরাধ করলে আমার বিরুদ্ধে রেগুলার কোর্টে মামলা করেন, বাট আমি কোনো অপরাধ করি নাই, আই এম নট গোনা সাইন অন এনি পেপার। আমি কোনো সাইন করবো না যতক্ষণ না আপনি স্বাক্ষর না করবেন, ইউ আর নট অ্যাডমিটিং ইউর গিল্ট। তো গিল্ট অ্যাডমিট না করলে আপনাকে সাজা দিতে পারবে? ওই ম্যাজিস্ট্রেটের চাকরিই থাকবে না। এরকম কিন্তু অনেক হয়েছে, হ্যাঁ, এরকম অনেক হয়েছে, অনেক এরকম এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হাইকোর্টে এসে দাঁড়ায় থাকছে। সো ইজি ডিফেন্স কোনটা, কাব্য? স্বীকার না করা, স্বীকার না স্বীকার না করা। করা। কিন্তু কিন্তু মানে ওখানে কি ওই ওই পরিস্থিতিতে কিন্তু কতজন এই সাহস নিয়ে মানে এরা করতে প্রেসার পারে? দিবে অনেক। এক্স্যাক্টলি। তো মানে যারা সত্যি, তবে ম্যাক্সিমাম মোবাইল কোডের ক্ষেত্রে কিন্তু অফেন্সটা হয়, হ্যাঁ, মানে 90% ক্ষেত্রে অফেন্সটা হয়, বাট হয়তো বা প্রসিজারটা আমাদের কাছে ফেয়ার না, যেহেতু আমরা ল স্টুডেন্ট, কনস্টিটিউশন বুঝি, যে নো নো ওয়ান শুড বি ফোর্স টু কি গিভ উইটনেস এগেনস্ট হিমসেলফ। কাউকে জোর করে সেলফ তার ইনক্রিমিনেটিং সাক্ষী দেওয়া হওয়া যাবে যাবে না, না। রাইট? 35-এ বলা আছে, 33-তে বলা আছে। তো সেই ক্ষেত্রে আমরা যেহেতু সংবিধান পড়ি, ল স্টুডেন্ট, আমরা মোবাইল কোডকে আনকনস্টিটিউশনাল হিসেবেই দেখি। কিন্তু মোবাইল কোড যেখানে যেখানে হয়, সেখানে কিন্তু অপরাধ ঘটে, বাট প্রসিজারটা কি না, ফেয়ার না, বা কনস্টিটিউশনের সাথে সাউন্ড না। এই কারণে এটাকে আনকনস্টিটিউশনাল ঘোষণা করা হয়েছিল 2016 সালে। এটা এখন ওই তারা হচ্ছে অ্যাপিল ডিভিশনে অ্যাপিল করে এভাবে এখনো চলতেছে আর কি। তো আপনারা তো অনেক কিছু জানলেন, মোবাইল কোড বিষয়ে যেহেতু আসছে সেটাও জানা উচিত। 190-এর 4, সেখানে বলা হয়েছে গভর্নমেন্ট চাইলে, সরকার চাইলে, এই যে একজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট যেই সমস্ত ওয়েতে অপরাধ আমলে নিতে পারেন, সিপিআই মানে কমপ্লেনের মাধ্যমে, পুলিশ রিপোর্টের মাধ্যমে, নিজস্ব ইনফরমেশনের মাধ্যমে, এই তিনোটা পাওয়ার সরকার চাইলে কাকে দিতে পারে? এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটকে দিতে পারে। বাট এটা এখনো দেয় নাই, কখনোই দেয় নাই, এখনো দেয় নাই। কিন্তু এটা মনে রাখবেন, হুট করে যদি ভাইবাতে জিজ্ঞেস করে, আচ্ছা একজন অনেক সময় এরকম আমাদের কিছু সিনিয়র বিচারপতিরা বা অনেক ক্রিটিক্যাল কিছু মানে ইন্টারভিউয়ার থাকেন, যারা আপনাকে একটু বাজায় দেখতে চান, তারা বলবে কি, আচ্ছা একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট কি আমলে নিতে পারেন?
তো আপনি প্রথম উত্তরই হবে না স্যার, কখনোই পারে না, এটা স্যার নির্বাহী ম্যাজিস্ট্রেট। কিন্তু উত্তরে এটা দিলে হবে? এর সাথে কি বলতে হবে? বলতে হবে যে 90-এর আন্ডারে যদি গভর্নমেন্ট চায় তাহলে এম্পাওয়ার্ড করতে পারবে। এক্স্যাক্টলি, তখন দেখবেন যে মানে উনি নিজেও খুব অবাক হবেন, বাহ ওই যে বললাম শাহরুখ খানের নিচে বিক্রান্ত মাসি থাকবে, তারাও কিন্তু দেখে নিতে হবে, কারণ সেও কিন্তু ভালো পারফর্ম করে। এই জন্য আপনারা সবকিছু দেখে নেবেন। ওকে, এবার আসি হচ্ছে, এবার দেখেন মজার বিষয়, দেখেন 191, এই যে যেটা বলছিলাম যে একটা রিসার্চ এটা নিয়ে করা যায়, ট্রান্সফার অফ অ্যান অন অ্যাপ্লিকেশন অফ একিউজড, মানে এখানে কাব্য একজন ব্যক্তির বিরুদ্ধে একটা অপরাধ আমলে নিচ্ছে, রাইট? এখন কার বিরুদ্ধে নিচ্ছে? করিমের বিরুদ্ধে নিচ্ছে। তো করিম মনে করে যে কাব্য যেহেতু করিমকে ওয়ারেন্ট দিছে, সমন দিছে, সুতরাং কাব্যের কে করিমের পছন্দ হয়নি, মনে হচ্ছে যে এই বিচারক এখানে যদি ট্রায়াল হয় তাহলে সে আমার কি দিয়ে দিবে, সাজা দিয়ে দিবে। তাহলে সাক্ষ্য গ্রহণের আগেই মামলা কি করে ফেলতে হবে, বদলি করে ফেলতে হবে। কি করে ফেলতে হবে? বদলি করে ফেলতে হবে। ক্লিয়ার? কেন সাক্ষ্য গ্রহণের আগে বদলি করতে হবে দেখি, কাব্য বলতে পারবে কিনা দেখি, বলো তো। অ্যাডভোকেটরা বলবে একটু না। আগেই তো বললেন কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের যে বিষয়টা। রাইট, সাক্ষ্য গ্রহণ কেন? কারণ আমি তো সাক্ষ্য লিখি, সাক্ষ্য কে লেখে? এই এভিডেন্সের সংজ্ঞা কি জাজ। সবাই জানেন? মানে বিচারক যা যা মনে করবেন তা তা নিবেন, এটা নামই এভিডেন্স। তো বিচারক যখন এই যে কাব্য যখন করিমের বিচার করবে, করিমকে তো কাব্য ওয়ারেন্ট দিছে, তো কাব্য তো চাইবে করিমের কি হোক, সাজা হোক। সে এমন ভাবে সবকিছু লিখবে, বা সেখানে এমন কিছু সে লিখবে মানে যেটাতে করিমের সাজা কি হয়ে যাবে, দাঁড়ায় যাবে। এই জন্য এভিডেন্স গ্রহণের আগেই কি করতে হবে, বদলির আবেদন করতে হবে। তাহলে দেখেন পরীক্ষা কিভাবে ট্রিকি কোশ্চেন গুলো আসে, যে আমলি আমি ম্যাজিস্ট্রেট তো শুনতে আমলে পাচ্ছি না গ্রহণ এখন। করার, আমলি ম্যাজিস্ট্রেট আমিও গ্রহণ পাচ্ছি না। করার পর, শুনতে পাচ্ছেন না? হ্যালো, আপনাকে শুনতে পাচ্ছেন? আপনারা কি শুনতে পাচ্ছেন আমাকে? স্ক্রিন দেখা যাচ্ছে? জি ভাইয়া, এখন দেখা যাচ্ছে। এত হাই স্পিডের নেট নেওয়ার পরও এত ঝামেলা করতেছে। ভাইয়া শেষ আমরা শুনেছিলাম, আপনি বলেছিলেন এভিডেন্স ইজ হোয়াট দ্য জাজ রেকর্ডস। হ্যাঁ হ্যাঁ, সে যেরকম চায় সেভাবে রেকর্ড করতে পারে, সো এখানে আর কি কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট হয়ে যাচ্ছে। চেষ্টা করবে যেন যার বিরুদ্ধে ওয়ারেন্ট দিয়েছে তাকেই শাস্তি দেওয়ার জন্য। exactly। মানে চেষ্টা করবে বলতে মানে এটা চলে আসে আর কি, হিউম্যান নেচার, বায়াস আর কি। জি ভাইয়া। সাবকনসিয়াস বায়াস বলে এটাকে, এটাকে তো আর বিচার করা যায় না। এই জন্য দেখেন আইনে সুরক্ষা দিয়েছে, এই জন্য বলা হয় যে আইন সবসময় অনেক ফিল্টারিং হয়ে কিন্তু একটা আইন পাস হয়। হ্যাঁ, একটা আইন কখনো আনফেয়ার হওয়া উচিত না। এই যে এই জন্য এখানে এই এই অপশনটা রাখছে যে এভিডেন্স নেওয়ার আগেই কি, এভিডেন্স নেওয়ার আগেই কি করবে সে, বদলি করবে। তাহলে এটা পড়ন্ত, এটা কাব্য পড়ন্ত একটু, এটা খুব ইম্পর্টেন্ট। কাব্য এটা পড়ন্ত, আমাকে শুনতে পাচ্ছেন? আমাকে শুনতে পাচ্ছেন আপনারা? জি শুনতে পাচ্ছি। শুনতে পাচ্ছি স্যার। কি দেখা যাচ্ছে? হ্যাঁ, দেখতে পাচ্ছি। এটা পড়ন্ত কাব্য, এই যে 191 কি বলছে। কাব্য কি নাই লাইনে? আচ্ছা আমি পড়ি দিই, সেটা হচ্ছে when a magistrate takes cognizance of an offense under subsection 1 clause C, ওই যে কোনটা, যেটা হচ্ছে তিনি সুও মোটো নেবেন, কি নেবেন, His own information. of the proceedings, sorry, the preceding section, the accused shall, before any evidence is taken,
বি ইনফর্ম দ্যাট হি ইজ এন্টাইটেল টু হ্যাভ দ্য কেস ট্রাইড বাই সাম আদার কোর্ট। তার মানে যখন কোনো ম্যাজিস্ট্রেট আমার এগেনস্টে নিজে স্বপ্রণোদিত হয়ে ভলান্টারিলি সুওমোটো, এটাকে আমরা অনেকভাবে বলতে পারি, পরীক্ষা অনেক ল্যাঙ্গুয়েজে আসে, স্বপ্রণোদিত হয়ে স্বেচ্ছায় সুওমোটো ভলান্টারিলি অন হিজ ওন অ্যাকর্ড, অনেকভাবে নিউজের মাধ্যমে মিডিয়ার মাধ্যমে কারো কান পড়া শুনে যেমনি ইচ্ছা শত্রুতা করে যাই হোক আমার বিরুদ্ধে যখন কোনো অপরাধ আমলে নিচ্ছেন, কিসের আন্ডারে? 190 এর 1 সি। আমরা কিন্তু এ বি বলি নাই, কোনটা আছে? সিতে আছি। তখন সেই অ্যাকিউজড বিফোর দ্য এভিডেন্স ইজ টেকেন শ্যাল বি এন্টাইটেল টু হ্যাভ দ্য কেস বি ট্রাইড বাই সাম আদার কোর্ট। তখন সে এই মামলাটা অন্য কোনো কোর্টের দ্বারা বিচার করানোর জন্য বদলি করার জন্য আবেদন করতে পারে। তবে এটা কখন করতে পারে সে? বিফোর দ্য এভিডেন্স ইজ টেকেন। তাহলে যদি পরীক্ষায় এমন একটা প্রশ্ন আসে, যেগুলো গতানুগতিক আসতেছে, যদি বলা হয় যে ম্যাজিস্ট্রেট একজন আসামির বিরুদ্ধে যদি স্বেচ্ছায় অপরাধ আমলে নেন, তাহলে সেই আসামি কখন সেই মামলাটি বদলি করার জন্য আবেদন করতে পারেন? কখন? সাক্ষ্য গ্রহণের পূর্বে। ভেরি গুড। এই এগুলাই কিন্তু ইন ফিউচারে এমসিকিউতে আসবে, ভাইভাতে আসবে। এমসিকিউ আর ভাইভা একই জিনিস, এভাবে মনে রাখবে। ওকে, তো এটা এই যে বদলির আবেদনটা শুধুমাত্র কোন ক্ষেত্রে হবে? আবার উল্টাভাবে আসতে পারে যে একজন আসামি আমলে নেওয়ার পরে বদলির আবেদন করতে পারেন কোন ক্ষেত্রে? শুধুমাত্র 190-এর 1 সি, 190-এর 1 বি, 190-এর 1 কোনটা? কোন ক্ষেত্রে? স্যার কোশ্চেন কি ছিল? শুনতে পাইনি তখন। সি। কোশ্চেনটা হচ্ছে একজন ম্যাজিস্ট্রেট স্বেচ্ছায় অপরাধ আমলে নেওয়ার পর আসামি কোন বিধান মতে মামলা বদলি করার জন্য আবেদন করতে পারেন? 190-এর সি। 190-এর 1 সি। ভেরি গুড। তারপরে ম্যাজিস্ট্রেট সেই কেসগুলো হচ্ছে মামলাগুলো ট্রান্সফার করে দিবেন। এগুলো খুবই ইজি ব্যাপার, ট্রান্সফার করবেন তার বসের কাছে। এই যে ট্রায়ালের জন্য ট্রান্সফার করতে পারেন, ইনকোয়ারির জন্য করতে পারেন। এবার আমরা সবসময় বলি যে সেশনস কোর্ট মানে কি? দায়রা আদালত। এই যে কোর্ট অফ সেশন কয়টা? আচ্ছা, এখান থেকে একজনকে জিজ্ঞেস করি দেখি, কারণ আইডিয়া যদি ক্লিয়ার না থাকে। এই হাসান, হাসান বিন রফিক, আসো ভাই, জি জি ভাইয়া। বলো দায়রা দায়রা আদালত কয়টা? জি ভাইয়া, শুনতে পাচ্ছি। বলো দায়রা আদালত কয়টা? দায়রা আদালত কয়টা বলো? হ্যালো। হ্যাঁ, কেটে আসছে কথা। আহ ভাই, শোনা যাচ্ছে না, আপনার কথাটা কেটে আসতেছে। আবার দায়রা বলা যাবে? দায়রা আদালত কয়টা? ভাইয়া 3টা। কি কি? জয়েন্ট সেশন জাজ, এডিশনাল সেশন জাজ, সেশনস জাজ। হুম, জয়েন্ট সেশন জাজ, তারপর হচ্ছে এডিশনাল সেশনস জাজ এবং সেশনস জাজ। ওকে গুড। তো এখানে আমরা এই দায়রা আদালতের আমলি ক্ষমতা নিয়ে কথা বলতেছি। আমরা একটু আগে তো দেখলাম যে ম্যাজিস্ট্রেটের কগনিজেন্স পাওয়ার দেখছি। এই যে 190 পুরোটা কি নিয়ে ডিল করে? ম্যাজিস্ট্রেটের আমলি ক্ষমতা নাকি দায়রা আদালতের আমলি ক্ষমতা? ম্যাজিস্ট্রেটের। তো আপনারা কখনো আদালতের আমলি ক্ষমতা বলবেন না, এটা ভুল হবে। কি কি বলবেন আপনারা? আমলি ক্ষমতা কার? ম্যাজিস্ট্রেট। হ্যাঁ, এই ওয়ার্ডিং গুলো কিন্তু খেয়াল রাখতে হবে। আদালতের আমলি ক্ষমতা না। কিসের কিসের ক্ষমতা এটা? ম্যাজিস্ট্রেটের। কিসের? ম্যাজিস্ট্রেটের। ম্যাজিস্ট্রেট। ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট। সেকেন্ড থার্ড ক্লাসকে যদি এম্পাওয়ার করা হয় তারাও নিতে পারবে, কোনো সমস্যা নেই। আর এখানে আমরা দেখতে পাচ্ছি কোর্ট অফ সেশন, তাও সেটা আদালত না, না সামনে লাগাবেন কি? দায়রা আদালত। তো বেসিক্যালি দায়রা আদালতের ডিরেক্ট কোনো কগনিজেন্স পাওয়ার নাই। কি বললাম? দায়রা আদালতের ডিরেক্ট কোনো কগনিজেন্স পাওয়ার নাই। তারা কগনিজেন্স নেন যখন মামলাটা তাদের জন্য প্রস্তুত করে পাঠানো হয়। কি বললাম? তার রেডিমেড নেয় আর কি। হ্যাঁ, তারা কগনিজেন্স নেন যখন মামলাটা তাদের জন্য
প্রস্তুত করে পাঠানো হয়। সেটা কোথায় পাঠানো হয়? 205-এর কত? সি, কথা বলো না। কতটা? 285C। ওকে, তো কি বলা হচ্ছে, except as otherwise expressly provided by this code or force, no court of session shall take cognizance of any offense as a court of original jurisdiction। তার মানে কি বলছি, ডিরেক্ট কোনো কি নাই, ডিরেক্ট কোনো আমলি ক্ষমতা নাই কার? হুম, যেমন দায়রা আদালতের। যদি পরীক্ষায় আসে সরাসরি আমলি ক্ষমতা নেই নিম্নের কোন আদালতের। হ্যাঁ, এবার আমি অপশন দিচ্ছি আপনাদেরকে। প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট, খ একজন এমএম, গ একজন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, আর ঘ হচ্ছে যুগ্ম দায়রা জজ। তাহলে উত্তর কি হবে? যুগ্ম দায়রা জজ। বাহ, আপনাদের তো খুবই ভালো বেসিক। ওকে, তাহলে ভাই প্রথম প্রথম তিনজনই তো ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট। হ্যাঁ, হ্যাঁ এটাই। তো তো তার মানে যদি আমি বলি যে সরাসরি আমলে নেওয়ার ক্ষমতা নেই নিম্নের কোন আদালতে, তাহলে কি বলবেন আপনারা? যুগ্ম দায়রা জজ আদালত। আর এরা তো আদালত না, এরা সরাসরি ম্যাজিস্ট্রেট, আমলে নেয় ম্যাজিস্ট্রেট। শুরুতে দেখাই দিছি কিন্তু, এই যে 190 শুরু হয়েছে কি দিয়ে? কি দিয়ে? ম্যাজিস্ট্রেট ম্যাজিস্ট্রেট। দিয়ে। কোথাও কোর্ট লেখা আছে? নাই, ম্যাজিস্ট্রেট। না, এই ওয়ার্ডিং গুলো খুব ইম্পর্টেন্ট। তো যেটা তারপর এডিশনাল সেশন জাজ বা জয়েন্ট সেশন জাজ, তারা সেই মামলাগুলো বিচার করবেন যেগুলো তাদেরকে সেশন জাজ বা গভর্নমেন্ট পাঠাবে। খুবই সিম্পল, এগুলো বিষয় না। তার মানে হচ্ছে দায়রা আদালতের সরাসরি কোনো মানে অরিজিনাল জুরিডিকশন কোর্টের যে ডিরেক্ট ক্ষমতা থাকে, মানে সিআর কেসে আপনারা যে সরাসরি অভিযোগগুলো আমলে নেন, সেরকম কোনো দায়রা আদালতের অরিজিনাল জুরিডিকশনে কোনো আমলি ক্ষমতা নাই। তারা সেগুলোই আমলে নেন যেগুলো তাদেরকে কি করা হয়, পাঠানো হয়। তাহলে আমরা ম্যাজিস্ট্রেটের আমলি ক্ষমতা পাইলাম 100 কততে, 90-তে, আর দায়রা আদালতের আমলি ক্ষমতা কোথায়? 193। 93। সেটা হচ্ছে কি সরাসরি না, তখন তাদেরকে পাঠানো হবে এবং তারা এই অপরাধটা আমলে নেন বিচার করার জন্য। কি করার জন্য? বিচার বিচার করার। করার জন্য। তো এটা আপনাদেরকে একটা উদাহরণ দিয়ে আমি বুঝাই। ধরেন একটা এলাকায় একটা খুন হইলো, হ্যাঁ, তো খুনটা 302 ধারা অনুযায়ী গুরুতর অপরাধ এবং এটার বিচার শুধুমাত্র কে করবে? দায়রা আদালতই করতে পারবে, মানে সেশন জাজ বা এডিশনাল সেশন জাজ। তো এখন কি করবে দেখেন, পুলিশ এই মামলা কি দিছে, চার্জশিট দিছে, যেটা সরাসরি চার্জশিট কি সরাসরি এখন দায়রা আদালতে জমা দিবে? ম্যাজিস্ট্রেট আদালতে দিবে। এই যে দেখেন, আপনাদের ছোট ছোট কনফিউশন গুলো দূর করে দিয়ে, অনেক কনফিউশন থাকে, মানে একাডেমিক লাইফে কনফিউশনের শেষ নাই। যেহেতু প্র্যাকটিস করি না, আশেপাশে সবাই আমার মতোই স্টুডেন্ট, স্যাররা অনেক কিছু বলে না, এই জন্য অনেক কিছু প্রশ্ন থেকে যায়। এগুলো আজকে কনফিউশন দূর করি। একটা মার্ডার হইলো, হাসান খেয়াল করো, একটা জি ভাই। মার্ডারের পুলিশ তদন্ত করতেছে, আসামি অ্যারেস্ট করছে, সে জেলে আছে। তো পুলিশ চার্জশিট দিছে, চার্জশিটটা কি সে দায়রা আদালতে দিবে নাকি ম্যাজিস্ট্রেট করে দিবে? ম্যাজিস্ট্রেটের কাছে দিবেন। কগনিজেন্স কোর্টে। Exactly. তো তার মানে সে সরাসরি দায়রা জজের কাছে জমা দিবে না, দিবে কার কাছে? আমলি আদালতের ম্যাজিস্ট্রেটের কাছে, কগনিজেন্স ম্যাজিস্ট্রেট। ওকে, এটা 1 নম্বর স্টেজ। ম্যাজিস্ট্রেট 190 ধারা অনুযায়ী অপরাধটি আমলে নিবেন, এটাকে বলা হয় ডিরেক্ট কগনিজেন্স টেকিং পাওয়ার। যেহেতু এটি মার্ডার কেস এবং ম্যাজিস্ট্রেট বিচার করতে পারেন না, তাই তিনি 205-এর সি আসছে। 205-এর সি দেখো ধারা, জি 205-এর সি ধারা অনুযায়ী একজন ম্যাজিস্ট্রেটের সেন্টেন্সিং পাওয়ার কত? 5 ইয়ার্স। কত? 5 years। 5 years। যদি স্পেশালি এম্পাওয়ার করে সবকিছু মিলাই 7 ইয়ার্স এর বাইরে 7 years। যাবে না। ঠিক আছে, তো তার মানে আর 302 এর হাইয়েস্ট পানিশমেন্ট কত? ফাঁসি। মৃত্যুদণ্ড আছে, হ্যাঁ জি। ডেথ পেনাল্টি। Good. তার মানে একজন ম্যাজিস্ট্রেট কি এই ফাঁসির মার্ডার মামলা বিচার করতে পারবে? পারবে না। তার মানে সেটা সে 200 সি এর 205-এর সি ধারা অনুযায়ী পুরো ফাইলটি মানে কি, এজাহার, খেয়াল করেন ফাইল বলতে কি বুঝে এটাও বুঝেন। এজাহার, তারপরে হচ্ছে এফআইআর, চার্জশিটের কপি, তারপরে হচ্ছে পুলিশের আরো যা যা উচিত, তারপরে কি বলে মেডিকেল সনদ, পোস্টমর্টম রিপোর্ট, সুরতহাল, সবকিছু মিলাইয়া ফাইলটা কার কাছে পাঠিয়ে দিবে? সুন্দর করে সেশন জজের কাছে পাঠিয়ে দিবেন। সেন্ড টু কোর্ট। এগুলো 193 এক ধারার মেকানিজম। ওকে, 193। তার মানে আমরা যে সেশন জাজ বা দায়রা আদালতের কগনিজেন্সের ক্ষমতা বলি, সেটা মূলত হচ্ছে একটা প্যাসিভ ক্ষমতা। কি ক্ষমতা? প্যাসিভ ক্ষমতা।
ইনডিরেক্ট একটা পাওয়ার, সেটা ম্যাজিস্ট্রেট কোর্ট থেকে গেলেই তখন তিনি এটা নিতে পারেন। এটা কিন্তু তিনি পুলিশকে বলতে পারেন না, এই পুলিশ, আমি কিন্তু সিনিয়র জজ, আমি কিন্তু এই ম্যাজিস্ট্রেটদের হচ্ছে বস, তুই আমার কাছে পাঠা, এটা পাঠাতে পারবে? না। পাঠাতে পারবে। এবার 3 নম্বর ধাপে হচ্ছে দায়রা জজ মামলাটি পাওয়ার পর নিজে বিচার করতে পারেন, অথবা কাজের চাপ কমানোর জন্য তিনি মামলাটি তার অধীনস্থ কোনো অতিরিক্ত দায়রা বা যুগ্ম দায়রা জজ কোর্টে পাঠাতে পারেন। এটা মেকওভার বলে আর কি। শেষ। ক্লিয়ার? জি। এটা নোট দিচ্ছেন আপনারা? তাহলে আবার প্রশ্ন উত্তর দেন। একজন ম্যাজিস্ট্রেট সেশনস কোর্টে মামলা কখন পাঠান? সিম্পল, যখন তিনি সেই মামলার বিচার করতে পারেন না, রাইট? মেকওভার, হ্যাঁ। কোন ধারাতে পাঠান? যখন তার আর কি পাওয়ারের বাইরে চলে যাচ্ছে, যে 5 বছর বা 7 বছর দিতে পারে, কিন্তু অফেন্সের শাস্তি অনেক বেশি। কোন ধারায় পাঠান? 205 205C। সি সি অফ করেন আর কি, মামলাটাকে সি অফ করেন, যে টাটা বাই বাই, তুমি এখন সেশন কোর্টে চলে 205 সি দিয়ে মনে রাখবেন। ওকে, এবার প্রসিকিউশন অফ কন্টেম্পট অফ লফুল অথরিটি অফ পাবলিক সার্ভেন্টস, খুবই ইম্পর্টেন্ট একটা ধারা। আমরা 10টা 30-এর মধ্যে শেষ করে দিব, আপনারা খেলাধুলা দেখতে পারবেন, কোনো সমস্যা নেই। আজকে ব্রাজিল ভার্সেস জাপানের খেলা আছে, আর্জেন্টিনার ফ্যান সবাই আজকে জাপানকে সাপোর্ট করতেছে। জাপাতি না। হ্যাঁ, আমার মনে হয় যে আর্জেন্টিনার জায়ান্টটা তো জিতবেই, আসলে খেলা দেখার আমার কাছে কোনো উপযোগিতা মনে প্রতীয়মান হয় না। আপনি তো লয়ের ভাষায় বলতেছেন, প্রতীয়মান হয় না। আর্জেন্টিনার সবগুলো প্লেয়ার না, মানে হচ্ছে বাংলাদেশে 2বার আসা উচিত, এত পরিমাণ ফ্যান এখানে, এত আবেগ। হুম। আচ্ছা ঠিক আছে, ওকে। এটা হচ্ছে, আমি ধারাগুলো আপনাদের জন্য লিখছি কি কারণে, আপনারা অনেকে বলেন যে ভাইয়া পেনাল কোডের কিছু ইম্পর্টেন্ট ধারা বলেন তো। ইম্পর্টেন্ট ধারা তো সিআরবিসি তেই বলে দিছে। এই যে দেখো, এই ধারাগুলা কেন মজা, কেন ইম্পর্টেন্ট, সেটা আমি সামনে বলতেছি। বলা হচ্ছে এই ধারাগুলো 172 থেকে 188, এই ধারাগুলোকে নিয়ে সরাসরি কোনো মামলা থানায় করা যাবে না। কি বললাম দেখো, খুবই খুবই মজা না, যে এই রিলেটেড কোনো মামলা সরাসরি থানায় হবে না, মানে এজাহার হবে না, ঠিক আছে? থানা নিবে না এই মামলা। কেন নিবে না সেটা বলা হচ্ছে। নো কোর্ট শেল টেক কগনিজেন্স অফ এনি অফেন্স পানিশেবল এত থেকে এত দ্য পেনাল কোড এক্সেপ্ট অন দ্য কমপ্লেন ইন রাইটিং বাই দ্য পাবলিক সার্ভেন্ট কনসার্ন অর অফ সাম আদার পাবলিক সার্ভেন্টস টু হুম হি ইজ সাবঅর্ডিনেট, মানে সে অথবা তার বসের, এর বাংলা কি? টু হুম হি ইজ সাবঅর্ডিনেট মানে তার কি বস, সে অথবা তার বসের লিখিত কমপ্লেন ছাড়া এই অপরাধগুলোর এই অপরাধগুলো আমলে নিতে পারবেন না আমাদের কোনো কোর্ট। ক্লিয়ার? এখানে কিন্তু আবার নো কোর্ট বলছে, কি বলছে? নো ম্যাজিস্ট্রেট বলে নাই কিন্তু, কি বলছে? নো নো কোর্ট। কোর্ট। কোর্ট বলেছে। হ্যাঁ, বলা হচ্ছে এই অপরাধগুলো, অর্থাৎ দণ্ডবিধির 172 থেকে 188 ধারায় বর্ণিত অপরাধগুলো আমলে নিতে পারবেন না কোনো কোর্ট, কি ছাড়া? এই কোনো পাবলিক সার্ভেন্ট অথবা তার কোনো বসের লিখিত কমপ্লেন, এই যে কি কমপ্লেন ইন রাইটিং, লিখিত অভিযোগ ছাড়া। মৌখিক হলে হবে না, কিন্তু লিখিত হইতে হবে। অর্থাৎ আরো সহজ করে বলি, পেনাল কোডের 172 থেকে 188 ধারার বর্ণিত অপরাধের, হ্যাঁ, ক্ষেত্রে কোনো আদালত সেই অপরাধ আমলে নিতে পারবেন না কোনো পাবলিক সার্ভেন্ট অথবা তার বসের লিখিত অভিযোগ ছাড়া। ক্লিয়ার? অর্থাৎ কোনো পাবলিক সার্ভেন্ট বা তার বস, তাহলে একটা উদাহরণ দিই, যেমন কোনো এসআই অথবা তার এসপি, কোনো ইউনিয়ন, মানে এটাকে আমরা বলি তহসিলদার, মানে ইউনিয়ন ভূমি কর্মকর্তা। এটা কিন্তু আবার এখন ইদানিং বিসিএস নন ক্যাডার থেকেও হয়, বুঝছেন মানে কিভাবে চাকরি। তো ইউনিয়ন তহসিলদার অথবা তার এসিলেন্ট, হ্যাঁ, অথবা এসিলেন্ট অথবা তার ডিসি, মানে যেভাবে তার বস, উপরের বস, এরকম বস বা তার ওই পাবলিক সার্ভেন্ট অথবা তার বসের লিখিত অভিযোগ ছাড়া এই অপরাধগুলোর ক্ষেত্রে অপরাধ আমলে নিতে পারবেন না কোনো আদালত, এটাই বলা হচ্ছে। ক্লিয়ার? বুঝা গেছে? জি। তো সেই অপরাধ একটু দেখে আসি যে কেন এগুলা সরাসরি থানায় করা যায় না। আচ্ছা, থানায় কেন করা যায় না, এটার পিছনে একটা ফিলোসফি কে বলতে পারবেন? দেখি, জাস্ট দেখি, আপনাদের কমন সেন্স অ্যাপ্লাই করুন তো। দেখি, চিন্তা করেন গোয়েন্দার মতো, যে মেবি এটা হতে পারে, মেবি এই কারণে, মেবি ওই কারণে। দেখি ভাবেন তো, দেখি কার মাথায় এই বুদ্ধিটা আসে। থিঙ্ক লাইক আ, মানে মানে এদের অনুমতি ছাড়া কেন নেওয়া যাবে না সেটা? না, হা বোকা, অনুমতির কথা বলি নাই তো, বলছি থানায় কেন করা যাবে। ওই হয়তো অ্যাবিউজিভ হবে, এটা হয়তো মানে কাউকে ফাঁসাইতে ওকে, মানে বেশি ব্যবহার করে দেবে। ওকে, একটা গেল, আর বাকিরা বলেন, সবাই বলেন দেখি, আপনাদের মাথা খুলি আছে, দেখি কার মাথায় আসে। হাসান তো বললো যে এটা অ্যাবিউসিভ হবে এই কারণে, বাকিরা বলেন নাকি আমি ধরবো? লিয়া বলুন তো, কেন থানায় নিবে না? মানে
চিন্তা করে বলেন, ধরেন আপনি আপনি প্রভিশনটা জানেন না, জাস্ট অ্যাপ্লাই ইয়োর ইনকুইজিটিভ মাইন্ড। স্যার স্যার ওরা গভর্নমেন্ট সার্ভেন্ট, এই জন্য ওদেরকে রেসপেক্ট শো করার জন্য কি কোর্টে যেতে বলছে যে এটাও আচ্ছা ঠিক আছে, এটাও নিচ্ছি। তারপরে আর কে? কাব্য বলো তো। ভাইয়া আসলে এই ট্রেন্ড তো আমরা অনেক ক্ষেত্রে দেখতে পারি, সিপিসি তেও দেখছি যে সরকারি কোনো কর্মকর্তার এগেনস্টে যখন স্যুট করা হয় তখন আর কি তাকে অনেক বেশি সময়, 3 মাস সময় না, দেওয়া হয়, নোটিশ দিতে হয়। এগেনস্ট না তো, এটা এগেনস্টে না, সরকারি কর্মকর্তাই করতেছে তার পক্ষে, অন হিজ বিহাফ। আচ্ছা ভাই, তাইলে আর কি জানি না। এক্ষেত্রে তো থানায় হলে তার জন্য সুবিধা হতো না, এই এই ওসি মামলাটা নিয়ে নাও, এটা তার জন্য আরো ভালো হতো। এখন তাকে কোর্টে আসা লাগতেছে। সাবা বলেন তো কেন এটা? আর কি ভাই, ওই যে হাসান যেটা বললো আমারও কাইন্ড অফ ওরকমই মনে হচ্ছে যে অ্যাবিউসিভ হয়ে যেতে পারে, যেহেতু নিজেদের গন্ডির মধ্যেই কাইন্ড অফ ব্যাপারটা। ভাই তোমরা কেউ লিগালি চিন্তা করতেছো না। হ্যাঁ, একটা মুভি আছে না, লিগালি ব্লন্ড? তোমরা একটু লিগালি ভাবো, যেহেতু ল স্টুডেন্ট, লিগালি ভাবো। নিশি বলেন তো, নিশি। স্যার কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট হয়ে যাবে, পাবলিক সার্ভেন্টই তাদের এগেনস্টে আবার মামলা নিচ্ছে। আচ্ছা, এটা থানায় থানায় মামলা নেয় না কোন ক্ষেত্রে সেটা বলেন আপনি। জিআর মামলার থানায় মামলা নেয় সিআর মামলার ক্ষেত্রে। থানায় মামলা নেয় না বা রিফিউজ করে কোন ক্ষেত্রে? ওদের ওদের নিজেদের লোক হলে। নন কগনিজেবল এর ক্ষেত্রে। ভেরি গুড, ভেরি গুড। এই কথাটা এতক্ষণ ধরে জানতে চাইতেছিলাম, বলে যে লিগালি চিন্তা করেন, বুঝছেন? যদিও এটা কাব্য স্যার জানে তো না। ঘুষ নেওয়া এগুলো কি স্যার নন কগনিজেবল সবগুলো? এক্স্যাক্টলি, সবগুলাই নন কগনিজেবল, ঠিক আছে? এগুলো সবগুলাই নন কগনিজেবল। এটা একটা রিজন জাস্ট দিলাম আপনাদের, সবগুলো নন কগনিজেবল। সবগুলো সাজা হচ্ছে, এখানে আমি লিখছি 1 থেকে 6 মাস, ঠিক আছে? স্যার এবং 3 বছরও তো কতগুলো দেখেছিলাম পেনাল কোড যখন করেছে। কথা এখানে নাই এরকম কিছু। এখানে শুধু 188 হচ্ছে কগনিজেবল, বাট তারপরে তার সাজা কম, এই জন্য এগুলো থানায় হবে না। আর এখানে তো বলেই দিচ্ছে যে আপনাকে লিখিত অভিযোগ করতে হবে কোর্টের সামনে, থানার সামনে না। ঠিক আছে? ওকে, তো আমি জাস্ট একটা ফিলোসফি দিলাম আর কি, এটার পিছনে থানায় না যাওয়ার একটা ফিলোসফি হচ্ছে এগুলো নন কগনিজেবল অফেন্স। ক্লিয়ার? ভেরি গুড। তো সেই অপরাধগুলো কি একটু আমরা দেখি। সেটা হচ্ছে সরকারি কর্মচারীর আইনসঙ্গত সমন বা নোটিশ জারি করতে পলাতক হয়। ধরেন আপনি সমন এড়ানোর জন্য পলাতক হচ্ছেন। সমন জারিতে, ধরেন আমি একজনকে সমন দিলাম, আমার জারিকারক সেখানে গেল, জারিকারকের ইংলিশ কি? প্রসেস সার্ভার। সে সেখানে গেল, তাকে আপনি বাধা দিলেন, 173 ধারায় মামলা হবে। তো এই ক্ষেত্রে কি হবে? জারিকারক মানে পিও, প্রসেস সার্ভার, সে সরাসরি ওই আদালতে কি করবে? মামলা করবে। ক্লিয়ার? প্রসেস সার্ভার কিন্তু একজন পাবলিক সার্ভেন্ট না? জি। জি ভাইয়া। তারপরে হচ্ছে আইনগতভাবে বাধ্য হয়েও কোনো দলিল বা রেকর্ড জমা না দিলে, ধরেন একজন আইও বা পুলিশের কর্মকর্তা আপনাকে বললো যে এই দলিলটা আমাকে জমা দিবেন, আপনি দিলেন না, সে কিন্তু আপনার বিরুদ্ধে 175 ধারায় কি করতে পারে? অভিযোগ দায়ের করতে পারে। তারপরে কোনো তথ্য বা নোটিশ আপনি ইচ্ছাকৃতভাবে অবহেলা করলেন, কোনো কর্মচারীকে ইচ্ছাকৃতভাবে মিথ্যা তথ্য দিচ্ছেন, হ্যাঁ, 177, এটা খুবই ইম্পর্টেন্ট। এটা কিন্তু এগুলো পেনাল কোডের ধারা। আইনসঙ্গত নির্দেশ সত্ত্বেও শপথ নিতে অস্বীকার করা, ধরেন আপনাকে কোর্টে বললো যে আপনি ওথ নেন, আপনি ওথ নিবেন না, ওথ নেন নিবেন না, ওথ নেন নিবেন না, তখন আপনার বিরুদ্ধে 100। ভাই ভাই, এখানে একটা কোয়েশ্চেন আছে, ওটা অ্যাকচুয়ালি নেয় কিভাবে? আমরা সিনেমায় যেরকম দেখি যেমন যে আমি হয়তো বলি বছর আমি তোর। বলি আমি আমি বলি যেমন তুমি কোর্টে দাঁড়াইছো, তখন তোমাকে হচ্ছে পিয়ন কোর্ট থেকে এসে বলবে, বলেন, তখন তুমি বলে যে জি, বলেন যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না, কোনো কিছু গোপন করিব না। ঠিক আছে? এই 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 কতগুলা লাইন তাকে বলা হয় এবং সেগুলা তার সাথে একসাথে সেগুলা বলে, তার মুখে মুখে বলে। এটাকে বলা হয় কি? শপথ নেওয়া। ঠিক আছে? ক্লিয়ার? জি ভাই। ওকে। এরপরে কর্মচারী আইনি প্রশ্নের উত্তর দিতে অস্বীকার করা, তারপর বিবৃতিতে স্বাক্ষর করতে অস্বীকার জানানো। হ্যাঁ, বিবৃতি বলছে কিন্তু নিজের দেওয়া বিবৃতি। কার? এই যে এখানে কিন্তু আবার মোবাইল কোর্টের ওই যে ইয়া না, কিন্তু সাজার সাজার ইয়া না, কিন্তু এটা হচ্ছে নিজের দেওয়া বিবৃতি। তারপরে আমি আমার বিবৃতিতে স্বাক্ষর যদি না করি, তার মানে ফ্রড হচ্ছে না, এই জন্য আমাকে সেখানে অবশ্যই স্বাক্ষর করতে হবে। যদি আমি স্বাক্ষর না ভাই এটা কি করি, 161 162 এর কথা বলতেছে? এরকমও হইতে পারে। যে হ্যাঁ, এরকম হইতে আচ্ছা। পারে। 164 হইতে পারে। তারপরে সরকারি কর্মচারীর সামনে মিথ্যা শপথ করা, যেমন আপনি আপনি আমার সাথে মিথ্যা শপথ করলেন। তারপরে অন্য কারো ক্ষতি করার উদ্দেশ্যে সরকারি কর্মচারীকে মিথ্যা তথ্য দিয়ে বিভ্রান্ত করা। একজন সরকারি কর্মচারীর কর্মঘণ্টা কিন্তু অনেক ইম্পর্টেন্ট, আপনি তাকে উল্টাপাল্টা ভুলভাল বুঝায় মিথ্যা তথ্য দিচ্ছেন। আপনার আপনার কাছে সে গেল, হ্যাঁ সরি, আপনি তাকে বললেন যে বাড়ি ওইদিকে, অথচ বাড়ি সেদিকে না, আপনি বলতেছেন ওইদিকে যান সেদিকে না। এই মিথ্যা তথ্য দিয়ে বিভ্রান্ত করলে এর মধ্যে আসামি গেছে পালায়, তখন আপনার বিরুদ্ধে 182 ধারায় অ্যাকশন নেওয়া যাবে। আইনি আদেশে কোনো সম্পত্তি ক্রয় বা বাজেয়াপ্তকরণে বাধা দেওয়া, হ্যাঁ, আপনার সম্পত্তি ক্রয় করতে গেছে, আপনি বাধা দিচ্ছেন,
তারপর নিলাম বিক্রিতে বাধা দেওয়া, তারপরে নিলাম বেআইনিভাবে ছদ্মবেশে অংশ নেওয়া। আপনার সম্পত্তি আপনি নিলামে কিনতে পারবেন না, কিন্তু আপনি সেখানে আপনার কোনো ভাই ব্রাদারকে দাঁড় করাই দিচ্ছেন, আপনি ধরা খাবেন। সরকারি কর্মচারীকে তার অফিসিয়াল দায়িত্ব পালনে সরাসরি বাধা দেওয়া, এই ধারায় বেশি মামলা হয়। কিরকম হয় আমি বলি, সিভিল কোর্টের সাথে মিলাবেন। যেমন আমি একটা ইনজাংশন দিলাম, হ্যাঁ, একটা সম্পত্তির উপরে। তো সেখানে হচ্ছে এখন তো ইনজাংশন দিলে হচ্ছে সরাসরি ওসি কে, আগে সিপি সিপিসি শুধুমাত্র ডিক্রি পুলিশ দ্বারা বাস্তবায়ন করা যেত, এখন ডিক্রি এবং কি অর্ডারও করা যাবে। তো আমি একটা অর্ডার দিলাম, সেই অর্ডারটা ওসির কাছে পাঠাইলাম, ওসি পুলিশ পাঠাইয়া সেখানে ইনজাংশন বাস্তবায়ন করতেছে। সেখানে আপনি পুলিশ সদস্যদেরকে কি দিলেন? বাধা দিলেন। কি দিলেন? বাধা দিলেন। তখন পুলিশ কি করবে? আপনার বিরুদ্ধে 186 এর আন্ডারে মামলা সুপারিশ করবে। এভাবে করে বাস্তবতার সাথে মিলিয়ে পড়বেন। আইনগতভাবে বাধ্য হওয়া সত্ত্বেও সরকারি কর্মচারীকে দায়িত্ব পালনে সহযোগিতা না করায় এই ধারায় মামলা হয় না। এখানে বেশি হয় 186 এবং 188। এটা হচ্ছে যদি কোথাও 144 জারি করা হয় এবং সেখানে কেউ 144 ভঙ্গ করে, তখন তার বিরুদ্ধে 188 ধারা কি করা হয়? মামলা করা হয়। আমি যখন সিআরপিসি 144 পড়াচ্ছিলাম তখন এটা কিন্তু আলোচনা করছি, মনে আছে? মনে আছে? কথা বলেন। জি। হ্যাঁ। তো তার মানে এখানে যতগুলো আমরা ধারা পড়াইছি এর মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট করা হচ্ছে 186 এবং 188। ক্লিয়ার? আর ওই যে সমন সমনজারিতে বাধা দেওয়া, এটা আমাদের কোর্টের সাথে হয় ম্যাক্সিমাম ক্ষেত্রে 173। তো এগুলো একটু জাস্ট মনে রাখবেন। এগুলো সাজা সর্বোচ্চ 1 মাস থেকে 6 মাস। তো এখন আমি একটা আপনাদের জন্য প্রশ্ন লিখছিলাম, যে এসব ধারায় কি সরাসরি এফআইআর করা যায়? এফআইআর, ঠিক আছে, এফআইআর। যদিও আমি আপনাদেরকে বিভ্রান্ত করার জন্য বলছি থানায় যাওয়া যায় কিনা, বাট আমার প্রশ্নটাও করা উচিত ছিল এফআইআর করা যায় কিনা। ঠিক আছে, তাহলে আপনারা আরো সহজে উত্তর দিতে পারবেন। কিন্তু আপনাদেরকে ভিতর থেকে এটা বের করার জন্য আমি বলছি থানায় মামলা নিবে কিনা। যদি আমি বলতাম এফআইআর করা যায় কিনা, আপনারা সাথে সাথে উত্তর দিতেন যে এফআইআর তো কিসের ক্ষেত্রে হয়? এফআইআর কিসের ক্ষেত্রে হয়? কগনিজেবল অফেন্স। আমি ইচ্ছা করে বলি না, যাতে আপনারা আরো একটু চিন্তা করেন। ওকে, তাহলে এখন দেখেন, আমি আপনাদের জন্য এগুলো উত্তর লিখছি। সেটা হচ্ছে না, এগুলো সব নন কগনিজেবল অফেন্স। দণ্ডবিধির 172 থেকে 188 ধারার অপরাধগুলো সরাসরি মামলা থানায় এফআইআর হিসেবে নিতে পারে না। তো তাহলে কি হয়? তাহলে হয় 195 এর 1 এর এইটা মনে রাখবেন, প্রচুর পরীক্ষায় এই ধারাটা আসবে। 195 এর 1 এর 195 এর 1 এর এভাবে করে করে 2-3 বার মনে মনে পড়েন। ধারা অনুযায়ী এই অপরাধগুলোর ক্ষেত্রে যে সরকারি কর্মচারীর আদেশ অমান্য করা হয়েছে তিনি অথবা তার ঊর্ধ্বতন কোনো কর্মকর্তার লিখিত অভিযোগ, খেয়াল করেন কিন্তু তিনি বা তার নিম্ন স্তরের কেউ না, কিন্তু সে বা তার ঊর্ধ্ব, মানে এটা উপরের দিকে যাচ্ছে, হাই। যেমন ফিল্ডে কে যায়? এসআই যায় না, বা এএসআই যায় না, রাইট? তারপরে হচ্ছে জমির খাজনা নিয়ে ঝামেলা, খাস দখল বেদখল নিয়ে ঝামেলা, সেখানে কে যায়? তহসিলদার যায়। কে যায়? তহসিলদার যায়। তহসিলদারের বাংলা কি? ইউনিয়ন ভূমি কর্মকর্তা। এসিলেন কিন্তু সেখানে সরাসরি যায় না। তো এই এসআই বা এএসআই বা তহসিলদার যদি কোনো ঝামেলায় পড়ে, তাহলে সে নিজে অথবা তাদের বসকে, এসআই এর বসকে ওসি অথবা এসপি, আর তহসিলদারের বসকে এসিল্যান্ড, তো তারা সরাসরি কি করতে পারবে? লিখিত অভিযোগ দিতে পারবে, এবং কেবল তখনই মামলাটি আমলে নেওয়া যাবে। ক্লিয়ার? ক্লিয়ার? তাহলে পরীক্ষা যদি আসে যে সমন জারিতে বাধা দেওয়ার কারণে প্রসেস সার্ভার বা জারিকারক ওই থানায় মামলা করতে পারবেন? না ভাইয়া। মামলা করতে পারবেন না। তাহলে মামলাটা কিভাবে ইনিশিয়েট হবে? রিটেন কমপ্লেন্ট দেওয়া লাগবে, হয় সেই তহসিলদারের অথবা তার বস, এই ক্ষেত্রে এসিল্যান্ডের। না না, সমন জারি করে কে? ও আচ্ছা। ও এখানে হচ্ছে ওই আদালতের বিচারক। আর এখানে এটাকে আমরা খুব সহজে মনে রাখবো কিভাবে? এগুলো সব কি সরকারি, বলে না আমি সরকারি কর্মচারী, একটা গান আছে না, নচিকেতার গান আছে না একটা? এটা কি রিলেটেড? সরকারি কর্মচারীর কাজে বাধা। কি কাজে বাধা? বলে "এই, আমি কিন্তু গভর্নমেন্ট সার্ভেন্ট, গভর্নমেন্ট অফিসার"। মানুষ কিন্তু এটা খুবই ফ্লেক্স নেয়। তার মানে কেন নেয়? এই যে এই কারণে নেয় যে আমার কাজে বাধা দিলে কিন্তু 172 থেকে 188 ধারার মধ্যে ঢুকে যায়। তো তার মানে এই সরকারি কর্মচারীদের, মানে এটা দিয়ে পুরো ফিলোসফিটা বুঝতে পারবেন যে কোনো সরকারি কর্মচারীর কাজে যদি বাধা দেওয়া হয়, তাহলে সেক্ষেত্রে সেই সরকারি কর্মচারী অথবা তার ঊর্ধ্বতন কোনো অফিসারের লিখিত অভিযোগের ভিত্তিতে কোর্ট কি নেয়? মামলা আমলে নেয়। এখন মজার বিষয় হচ্ছে, তাহলে থানায় আমরা ঢুকবো কিভাবে? কথার কথা, বা থানা, এই যে অনেক সময় দেখা যায় পুলিশ 186 বা 188 এর আন্ডারে কিছু লোককে হচ্ছে কোর্টে পাঠায়। কিভাবে পাঠায়? সেটার রাস্তা হচ্ছে পুলিশ থানার বইতে কি করে? একটা জিডি করে, ঠিক আছে?
জিডি করে তখন একটা প্রসিকিউশন রিপোর্ট পাঠায়। তাহলে থানা সরাসরি কি নিতে পারে না, এফআইআর নিতে পারে না, কি নিতে পারে না। কিন্তু পুলিশ এই রিলেটেড কি নিতে পারে, জিডি নিয়ে প্রসিকিউশন রিপোর্ট পাঠাইতে পারে, তখন নন জিআর মামলা চালু হইতে পারে। এটা যদি পুলিশ করে, এটা যদি কে করে, পুলিশ করে। পুলিশ। আর যদি সরকারি কর্মকর্তা সরাসরি আসতে হয়, তাহলে সেক্ষেত্রে সে অথবা কে, তার বস। তার বস। একদম ক্লিয়ার, পানির মতো পরিষ্কার। এখানে কিন্তু প্যাচ লাগানো যাবে না। আমি এডিশনাল তথ্যটা দিয়েছি এই কারণে অনেকে প্রশ্ন করে যে ভাইয়া তাহলে পুলিশ কিভাবে অনেক সময় ধরে ধরে নিয়ে আসে কোর্টে পাঠায়। সেটা হচ্ছে পুলিশ যদি নিজে থেকে করে, করতে পারে না পুলিশ। যেমন পুলিশ একটা কাজ করতেছে, পুলিশের কাছে মনে হয়েছে এই লোকটা একটা নন কগনিজেবল অফেন্স করছে, এটা ধরে নিয়ে আসে, করতে পারে। কিন্তু যদি ওই গভর্নমেন্ট অফিসার বা তার ঊর্ধ্বতন কর্মকর্তা মামলা করতে চায়, সেক্ষেত্রে তাকে কোথায় করতে হবে, থানায় নাকি কোর্টে, কোথায়, আদালত। এবার প্রসিকিউশন অফ সার্টেন অফেন্সেস এগেইনস্ট পাবলিক জাস্টিস। আগেরটা ছিল হচ্ছে পাবলিক সার্ভেন্ট, এবার আসছে পাবলিক জাস্টিস। এক্ষেত্রেও কি লাগে, সরাসরি আমলে নেওয়া যায় না। যে এক্ষেত্রে কি লাগবে সেটা বলে দিচ্ছে। এক্ষেত্রেও কি লাগবে, এই যে লিখিত অভিযোগ লাগবে ওই ওই অফিসারের অথবা অথবা কি, অথবা তার তার ঊর্ধ্বতন বসের। ও তার উদাহরণ কোর্ট। আদালতে। এই প্রশ্নটা এবার আপনাদের বার কাউন্সিল পরীক্ষায় আসছে, যে একটা জাল দলিল দিয়েছে আদালতে, সেক্ষেত্রে এই জাল দলিল যিনি মানে দাতা, তার বিরুদ্ধে মামলা করতে পারবে ওই আদালত, অথবা ওই আদালত নিজে, 1 নম্বর অপশন। ওই আদালত নিজে অথবা তার ঊর্ধ্বতন আদালত, 2 নম্বর অপশন। উত্তর কোনটা হবে, উত্তর কোনটা হবে? এটা বুঝেন না আপনারা? হ্যাঁ, আরেকবার বলেন কোশ্চেনটা। আচ্ছা আবার বলি, একজন ব্যক্তি আদালতে মিথ্যা মিথ্যা সাক্ষ্য দিয়েছেন, হ্যাঁ, এখন জি। ওই ব্যক্তির বিরুদ্ধে মামলা করতে পারবেন ওই আদালত নিজে, 1 নম্বর অপশন। 2 হচ্ছে ওই আদালত নিজে অথবা তার ঊর্ধ্বতন আদালত। দ্বিতীয় অ্যান্সারটা মোর অ্যাপ্রোপ্রিয়েট। হ্যাঁ, মানে ওই আদালত নিজে অথবা সে যে আদালতের সাবঅর্ডিনেট, সে আদালত। তাহলে সাবঅর্ডিনেট আদালত আমরা বুঝবো হচ্ছে যে আদালতে তার আপিল যায়, কি যায়, আপিল যায়। কাব্য, তোমার এটা মিউট করে রাখো, আমি আরেকজনকে ধরি, তোমার এখান থেকে একটু নয়েজ আসতেছে। আমি এবার এই যে হাসান আছে না, হাসান, হ্যাঁ জি ভাইয়া। তুমি আনমিউট করে থাকো। ওকে, এবার এই বার কাউন্সিল পরীক্ষা কিন্তু এই প্রশ্নটা আসছে। আমি যদি দেখাই, সরাসরি যদি বলি, এই যে পেয়ে গেছি, চ সেটের 95 নাম্বার প্রশ্ন। এটা হচ্ছিল এরকম, খেয়াল করে শুনো সবাই। কোন জাল দলিল আদালতে সাক্ষ্য হিসেবে উপস্থাপিত হলে উক্ত জালিয়াতির বিরুদ্ধে নালিশ দায়ের করতে পারেন মামলার যে কোনো পক্ষ, 1 নম্বর সংশ্লিষ্ট আদালত, 2 সংশ্লিষ্ট আদালতের ঊর্ধ্বতন আদালত, 3 সংশ্লিষ্ট আদালত অথবা তার ঊর্ধ্বতন আদালত। কোনটা হবে? সংশ্লিষ্ট আদালত বা তার ঊর্ধ্বতন আদালত। ভেরি গুড। এই যে দ্য কোর্ট অথবা টু হুইচ হি ইজ সাবঅর্ডিনেট, মানে তার ঊর্ধ্বতন তা আদালত। আগের ফর্মেটই ভাই। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি, রাইট রাইট রাইট। তো আচ্ছা ভাই, আরেকটা বিষয়, আগের যে ভাইয়া আহ, ওই যে আগে যে ভাই যে ইয়েগুলো বললেন সরকারি কাজে বাধা, এটা তো হচ্ছে যে ওই যে 54-তে যে ওয়ারেন্ট ছাড়া গ্রেফতার, সেটারও একটা গ্রাউন্ড যে সরকারি কাজে বাধা দিলে হ্যাঁ হ্যাঁ ওয়ারেন্ট ছাড়া অ্যারেস্ট করা যায়। হ্যাঁ হ্যাঁ, রাইট রাইট। এভাবে এভাবে মিলাই মিলাই পড়বা। তো এখন তাহলে আমরা একটু ধারাগুলো দেখি। এখন কথা হচ্ছে ভাইয়া, এই যে অপরাধগুলোর সিনারিওটা একটু বলুন তো, এগুলো কোথায় হয়। তাহলে এবার আমি যদি ফিলোসফিটা বলি, যেমন আগের ফিলোসফিটা ছিল সব সরকারি কর্মকর্তার কাজে বাধা, এগুলো হচ্ছে কোথায়, সব আদালতের প্রসিডিংসে, কি আদালতের সীমানায় বা কার্যক্রমে বা কিসে, বা বিচার চলাকালে বা কিসে, মানে মোট কথা হচ্ছে জুডিশিয়াল প্রসিডিংস এর সাথে এটা রিলেটেড। কি কিসের সাথে রিলেটেড, জুডিশিয়াল। প্রসিডিংস। আগেরটাতে কিন্তু অন্যান্য সরকারি কর্মকর্তারা আসতে পারে, বাট এখানে জাস্ট পিওরলি কে, জজ এবং তার কর্মচারী। ক্লিয়ার? তাহলে বুঝা গেছে, আমরা কিন্তু খুব শর্ট মানে ছোট করে ফেলছি কিন্তু এখন আমাদের আন্ডারস্ট্যান্ডিংটা। তার মানে 193 থেকে 228 এই রিলেটেড যে অফেন্স গুলো হয়, এই অফেন্স গুলো কোনো আদালত সরাসরি আমলে নিতে পারবেন না, যদি না
যে আদালতে ঘটে সে আদালতের সে আদালত অথবা তার ঊর্ধ্বতন কোনো আদালত কোনো কি লিখিত অভিযোগ না দায়ের করেন। অর্থাৎ এই অফেন্সগুলো যদি কোনো আদালতে ঘটে সেক্ষেত্রে সে আদালত অথবা তার ঊর্ধ্বতন আদালত যদি লিখিত অভিযোগ দায়ের করেন তখনই কেবল এই অপরাধগুলো কি অপরাধগুলো আমলে নেওয়া যাবে। ক্লিয়ার? যারা জি ভাইয়া। যাকে ইন্টারেকশন করার জন্য বলছি তাদের বাসায় যেন নয়েজ না হয়। ঠিক আছে, নয়েজ হলে হচ্ছে রেকর্ডিং করলে এটাতে সাউন্ড বাকিদের সমস্যা হয়। ওকে, তাহলে হাসান একটু মিউট করে রাখো, আমি যখন বলবো তখন আনমিউট করবো। ওকে, তাহলে আপনারা দেখেন আদালতে মিথ্যা সাক্ষ্য দেওয়া বা প্রমাণ তৈরি করা, এগুলো সব ওই ফিলোসফিটা কিন্তু সেম। ফিলোসফিটা কি? আদালতের প্রসিডিংস এর মধ্যে এসে সে মানে অপরাধ করতেছে, আদালতে মিথ্যা সাক্ষ্য দিচ্ছে, কাকে ফাঁসানোর জন্য মিথ্যা সাক্ষ্য দিচ্ছে, মানে সব মিথ্যা সাক্ষ্য, মিথ্যা সাক্ষ্য, মিথ্যা সাক্ষ্য, মিথ্যা প্রমাণ। তার মানে কিওয়ার্ডস গুলো মনে রাখলে হবে। মিথ্যা কিওয়ার্ডসটা হচ্ছে কি? মিথ্যা। মিথ্যা মানে কি? জাল, জাল বা জালিয়াতি। তো এই রিলেটেড কিওয়ার্ড যদি থাকে পরীক্ষায় বা এমসিকিউতে, আপনারা চোখ বন্ধ করে আমাদের 193 থেকে 228-এর মধ্যে চলে আসবেন, মনে করবেন যে এই রিলেটেড কোনো কিছু বলতেছে। মানে আপনাদেরকে যদি বোর্ডে পড়াইতে পারতাম তাহলে আরো ভালো হতো, যে কিছু কিছু কিওয়ার্ডস থাকে যেগুলো দেখে আমরা সরাসরি ওখানে চলে যাবো যে এটা এখান থেকে আসছে। সেটা হচ্ছে কি? মিথ্যা, জাল, জালিয়াতি। কোথায় হচ্ছে? কোর্টে, এই যে আদালতে, হ্যাঁ, এই যে আহ, সব আদালতে হচ্ছে, আদালতে 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 আদালতে। তো এখান থেকে আমরা ইম্পর্টেন্ট ধারা হচ্ছে কোনটা? 193। এটা হচ্ছে আদালতে মিথ্যা সাক্ষ্য দেওয়া, এটা খুব জেনারেল একটা ধারা। সাজা হচ্ছে 7 বছর আদালতে মিথ্যা সাক্ষ্য দেওয়া। তো আরেকটা হচ্ছে উম আদালতে প্রতারণামূলক ভাবে অন্যের ছদ্মবেশ ধারণ করে আসা। কিছুদিন আগে আপনারা একটা নিউজ দেখছেন, এনআই অ্যাক্টের একটা মামলায়, মানে নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্টের মামলায়, চেকের মামলা। ওদিনও বলছিলাম চেকের মামলা দাঁড়াইলে জামিন দেয়। আচ্ছা, একটু আনমিউট করেন, এটা নিয়ে একটু মজা করি আপনাদের সাথে। দেখি, লিয়া আনমিউট করেন। ওদিন পড়াইছিলাম না যে চেকের মামলা দাঁড়াইলেই জামিন দেয়, বলছিলাম না কত ক্লাসে? এর আগের ক্লাসে? যে নন কগনিজেবল অফেন্স বা এনজিআর মামলা, নন জিআর মামলা হয়, এগুলোতে জামিন হয়, চেকের মামলা দাঁড়াইলে জামিন হয়, বলছিলাম না? ভুলে গেছো? হ্যাঁ, ভুলে গেছি আসলে। নন জিআর মামলা যেগুলো আছে এগুলাতে ধরেন কারো বিরুদ্ধে নন জিআর মামলা হইলো, এখন সে মামলা খেয়ে সবাই সব লয়ারের কাছে দৌড়াচ্ছে, ভাই আমার নামে মামলা হয়েছে, কোর্ট থেকে সমন দিচ্ছে, আমার জামিন করাই দাও। তো বলতেছে জামিন করালে তো কাকা টাকা পয়সা একটু খরচ খরচ করতে হবে, বুঝছেন তো। তখন বলতেছে যা লাগে তুমি জামিন করাই দাও। তখন এই যে জামিন করাই দাও মানে কি? জামিনটা এটা হয়তো জামিন বাতিল হইতে পারে, তখন সে টাকা পয়সার একটা লেনদেন করে। বা সে যদি জানতো নন জিআর মামলা দাঁড়াইলে কি হয়, জামিন হয়, কারণ এটা হচ্ছে কি অআমলযোগ্য অপরাধ, 2 বছরের নিচে সাজা, দাঁড়াইলেই জামিন, এই লেভেল, রাইট? ঠিক এনআই অ্যাক্টের মামলাতেও, মানে নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্টের মামলাতে যখন ম্যাজিস্ট্রেট কোর্টে কেউ জামিনের জন্য যায়, সাথে সাথে জামিন দিয়ে দেওয়া খুবই ইজি। তো এই যে মানে সে এটা জানে না বলেই ওই মহিলা কি করছে, নিজে কোর্টে না গিয়ে তার বাসার কাজের মহিলারে পাঠাইছে। দেখেন না এই নিউজটা? হ্যাঁ হ্যাঁ, দেখছি ভাই। এখন এখন মনে আসতেছে। তো এই, না না, এই নিউজটা দেখছি আমি, মানে আমার ওই ক্লাসটার কথা ভুলে গেছি। আচ্ছা হ্যাঁ, তো তো এই এই যখন পাঠাইছে তখন এই মহিলা কি অপরাধ করছে? 205 ধারা অপরাধ করছে, সর্বোচ্চ 3 বছর কারাদণ্ড। তাহলে আদালতে প্রতারণামূলক ভাবে অন্যের ছদ্মবেশ ধারণ করা। ক্লিয়ার? তো এটা করা যাবে না। তাহলে আমরা 173 একটা হচ্ছে কি 205 ধারা, এটা আমরা দেখবো। 205 খুবই পড়তেও সহজ, দেখতে ভালো। 205 ধারা, তারপরে একটা হচ্ছে এই যে মিথ্যা প্রমাণ জেনে শুনে ব্যবহার করা। ধরেন আপনি নিজে নিজে স্ক্রিনশট বানাইছেন, একজনের সাথে চ্যাট করছেন, স্ক্রিনশট বানায় স্ক্রিনশট গুলো আদালতে ইউজ করছেন, আপনি কিন্তু ধরা খাবেন 196 এর আন্ডারে। সেম সাজা কিন্তু সবগুলো সিলিং কিন্তু সেম 7-7-7 করে যাচ্ছে। তবে আপনি মিথ্যা সাক্ষ্য দেওয়ার মাধ্যমে যদি কারো মৃত্যু ঘটান, আপনার কিন্তু কি হতে পারে? যাবজ্জীবন অথবা মৃত্যুদণ্ড হইতে পারে। আর যাবজ্জীবন বা 7 বছরের উপরে কোনো সাজার জন্য যদি কারো কারো বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দেন, সেক্ষেত্রে ওই লোক যেই সাজা পাইছে আপনিও সেই সেম সেম সাজাটা পান। এটা যদিও আমি প্যানেল কোর্টে পড়াইতাম, আপনাদেরকে আজকে পড়াই দিলাম। দুইটা জিনিস, একটা হচ্ছে খেয়াল করেন, মৃত্যুদণ্ডযোগ্য অপরাধে ফাঁসির উদ্দেশ্যে যদি মিথ্যা সাক্ষ্য দেন, তাহলে আপনার যাবজ্জীবন হতে পারে অথবা কি মৃত্যুদণ্ড হতে পারে। ক্লিয়ার? আর যাবজ্জীবন বা কারাদণ্ডযোগ্য অপরাধের ক্ষেত্রে
যেই যেটা মানে ওই ওই আসামি যার বিরুদ্ধে আপনি সাক্ষ্য দিয়েছেন সে যে সাজা পেয়েছে আপনাকেও ঠিক সেম সেম ওই সাজাই দেওয়া। এটা হচ্ছে এই সিলিংটা একটু মনে রাখবেন। আর বাকি তেমন কিছু দরকার নাই। এই যে এটা একটু মনে রাখবেন, ক্ষতি করার উদ্দেশ্যে কারো বিরুদ্ধে মিথ্যা ফৌজদারি মামলা করলে 211 ধারা, 211 বলে না, 211 করবো। কি বলে? মিথ্যা মামলার ধারা কোনটা? মিথ্যা মামলার ধারা কোনটা? 211। এটাকে আমরা কিভাবে বলবো? 211 কি বলবো? 211। তারপরে আচ্ছা, একটু ইন্টারেকশন কম হলে পড়াইতে ভালো লাগতেছে না। কাব্য ওপেন করো তো, জি bro. হাসানও থাকো, একজন একজন করে বলবো। তো যখন দণ্ডবিধিতে কেউ মিথ্যা মামলা করে তাহলে আমরা এটাকে কি বলি? যে তোর বিরুদ্ধে কিন্তু আমি কি করব? 211। 211। আর নারী নির্যাতন যদি করি তখন কি বলি? 22 ধারা কি বলি? 22 ধারা। এখানে তো একটা মজা আছে যে 11 ডাবল কত হয়? 22। এভাবে করে 11 ডাবল হচ্ছে 22। হচ্ছে আপনি যদি এক্সিকিউটিভ মিটিং হয় ওই মিটিং এ হচ্ছে আশা করি বলবেন এখানে কিছু লুপহোলস আছে, মিউট করো। তরফ থেকেও আছে বাংলাদেশ তরফ থেকেও আছে, রিদওয়ান এখন মিউট করো। করবে না। ঠিক আছে, তাহলে দণ্ডবিধিতে যদি কেউ মিথ্যা মামলা করে কি বলি আমরা? 211। আর 11 ডাবল কত? নারী শিশুতে 22 22। 22। একটা নারী শিশু। 22। এই 22 ধারার এটা এই 15 BGS আসছে যে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে যদি কেউ মিথ্যা মামলা করে তাহলে তার বিরুদ্ধে কোন ধারায় মামলা করা যায়। সেটা হচ্ছে কত ধারা? 22। 20। 22। মনে থাকবে। আমার কথা হচ্ছে ভাই, পড়বা ব্রেনের উপর চাপ কম দিয়ে পড়বা, ঠিক আছে? ব্রেনকে ট্রিক শিখাই দিবা, ব্রেন সারা জীবন মনে রাখবে। যেমন আমরা কি আমাদের বাবা মার চেহারা ভুলি, তাদের ভয়েস ভুলি, তাদের নাম ভুলি, নিজের নাম ভুলি কখনো? এরকম আমাদের নাম মনে রাখা। নারী নির্যাতনে মিথ্যা মামলা যদি করে, মিথ্যা সাক্ষী দেয়, তাহলে 22-এর আন্ডারেও কি 2 থেকে 7 বছরের শাস্তি? ওই 7, হাইয়েস্ট 7, যদিও একটু কম, আরো বেশি হওয়া উচিত ছিল। ওকে, তো এখন হচ্ছে প্রসিকিউশন ফর সার্টেন অফেন্সেস রিলেটিং টু ডকুমেন্টস গিভেন ইন এভিডেন্স। আমরা উপরে দেখতে পাইলাম যে হচ্ছে আদালতের মানে প্রডিউস করছে, কি করছে, মানে মিথ্যা সাক্ষ্য দিছে। সরি সরি, এখানে মানে ডিরেক্ট সাক্ষ্যের কথা বলছে, সাক্ষ্য 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 বা হচ্ছে মামলা করছে, হাসিল করছে, এরকম সাক্ষ্য। আর এখানে হচ্ছে সে ডকুমেন্টস দিচ্ছে। কোন ডকুমেন্টস? যে ডকুমেন্টসটা হচ্ছে কি জাল। ডকুমেন্টসটা কি জাল। একটা হচ্ছে ডিরেক্ট আমি সাক্ষ্য দিয়েছি, ওরাল এভিডেন্স, এটা এটা কিন্তু এর উপরে। আরটা হচ্ছে আমি ফোর্সড ডকুমেন্টস দিচ্ছি, এটা হচ্ছে কোথায়? এখানে জাল ডকুমেন্ট বা জাল দলিল। ঠিক আছে, জাল দলিল যদি দেন তাহলে আপনি চলে যাবে, এটা হচ্ছে 463-তে। কোথায় চলে যাবে? 463, 471 এদিকে চলে যাবে। এখন দেখেন, এনি অফেন্স ডিসক্রাইব ইন সেকশন 463, 471, 475, 476, হ্যাঁ, এগুলোতে যদি কেউ কোর্টে জাল দলিল প্রডিউস করার মাধ্যমে কোনো রায় হাসিল করে বা কোর্ট যদি দেখে যে এটা তো জাল, তখন কি হবে? তখন ঠিক সেম, তখন ঠিক লিখিত অভিযোগ ওই সেম কোর্ট অথবা তার সাবঅর্ডিনেট, ফর্মুলা কিন্তু সেম, লিখিত অভিযোগ ওই কোর্ট অথবা তার উপরস্থ ঊর্ধ্বতন আদালত। তাহলে এখন আমরা ধারাগুলো একটু দেখে ফেলি। দেখেন, ধারাগুলো আমি কেন লিখছি, আপনাদের মনের মধ্যে একটু থাকতে পারে, ভাই এটা কি ধরনের ধারা, এগুলো মামলা সরাসরি কোর্ট নিজে বাদী হয়ে ইয়া করতেছে, মানে সরাসরি একজন ম্যাজিস্ট্রেট নিজে বাদী হচ্ছে বা একজন পেশকার বাদী হচ্ছে। এখানে কিন্তু বাদী কি হয়, এই যে এখানে কিন্তু কোর্ট বলতে সরাসরি ধরো এখানে আমাদের হাসান একজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, তার কোর্টে একটা এরকম জাল দলিল দেওয়া হয়েছে। এখন হাসান সরাসরি নিজে বাদী হইতে পারে অথবা তার কাকে বাদী করতে পারে, পেশকারকে বাদী করতে পারে, এটা কোনো বাধা নেই, রাইট? পেশকার বাদী হতে পারে হাসানের পক্ষে, অথবা হাসান নিজে বাদী হতে পারে, কোনো সমস্যা নেই। তো বলা হচ্ছে, তাহলে এই ধারাগুলো একটু দেখি। 463-তে কি বলা হচ্ছে, যে দলিল বা ইলেকট্রনিক রেকর্ডে জালিয়াতি করা, কোন দলিলকে জেনে শুনে খাঁটি বা আসল দলিল হিসেবে ব্যবহার করা। এখানে কিন্তু সে সাক্ষ্য দিচ্ছে না, এটাকে সে কি করছে? কোর্টে প্রডিউস করছে। খেয়াল করেন, কোর্টে কি করছে? সে প্রডিউস করছে। হ্যাঁ, আর- একটু পিছনে মানে একটা কোশ্চেন করতাম। হ্যাঁ হ্যাঁ, সেম কোর্ট অথবা তার সুপেরিয়র কোর্ট আর কি করতে পারে না? পারে মানে তো, একটা পারে। পেশকার তাহলে মানে জাজের থেকে মানে ইনফেরিয়র পজিশনে থাকে না?
বা ওই কোর্টের থেকে মানে না না, পেশকার জাজের কিভাবে আসছে জাজের এটা বুঝি। প্রতিনিধি হিসেবে পেশকার। ও আচ্ছা, ঠিক আছে। পেশকার মানে হচ্ছে যে কোর্টে প্রডিউস করছে সেই কোর্টের পেশকার এখানে মামলা করবে, অভিযোগ। ঠিক আছে, বুঝতে পারছি। এটা ওই কোর্টে করবে না, এটা আরেকটা কোর্টে করবে। হুম, যেমন প্রত্যেকটা কোর্ট সদরে না, মানে প্রত্যেকটা সিজিএম কোর্ট কোথায়, সদরে না, মানে প্রত্যেকটা জেলার সদরে থাকে না এটা। জি ভাইয়া। জি তাহলে জি তাহলে সদর আমলি আদালত যেটা, সদর আমলি আদালত যে ম্যাজিস্ট্রেট করে, সেই ম্যাজিস্ট্রেট কোর্টে এই পেশকার সাহেব গিয়ে কি করবে, লিখিত অভিযোগ দায়ের করবে। ক্লিয়ার? বুঝতে পারছেন? জি। একদম ক্লিয়ার করে দিচ্ছেন আমাদেরকে, মানে আর কোনো জি কনফিউশন। ভাইয়া। যেমন আমি যদি বলি এখানে, হাসান তোমার উপজেলা কোনটা, ভাই বানারীপাড়া, কোন জেলা? বরিশালের বানারীপাড়া। ধরো বরিশালের বানারীপাড়া মানে আমলি আদালতে এরকম বা বিচারিক আদালতে এরকম একটা জাল দলিল দেওয়া হয়েছে। তো কোর্ট তো হচ্ছে সদরে অবস্থিত, বরিশাল সদরে। তাহলে বরিশাল সদরের যে ম্যাজিস্ট্রেট, আমলি ম্যাজিস্ট্রেট, সেই কোর্টে কি হবে, মামলাটা হবে। বানারীপাড়া ম্যাজিস্ট্রেট এই মামলা আমলে নিতে পারবেন না। ক্লিয়ার? ওই সেম কারণ, কোনটা, যে নিজের ম্যাটারে কি হওয়া যায় না, বিচারক হওয়া। কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট হয়। এক্স্যাক্টলি। তো ধারাগুলো হচ্ছে 463, 460, 471, এগুলো কিন্তু, এই ধারাগুলোতে কিন্তু কি জাল দলিলের যত মামলা হয় সবগুলো কিন্তু এই এই ধারাগুলোতে হয়। লেখা থাকে এরকম, দেখো 463, 471, আর এটা হচ্ছে কি 475, আর লাস্টে হচ্ছে 476। তোমরা তোমাদের কোনো ফ্যামিলির কেউ বা কোনো দূর সম্পর্কে আত্মীয় স্বজন যদি কোনো জাল দলিলের মামলা খায় বা জালিয়াতির মামলা খায়, দেখবা যে এজাহারে বা এফআইআর এ এই ধারাগুলো দেয় কি 463, 471, 475, 476। তো আমাদের ধারাগুলোর মধ্যে কি আছে এটা জানতে হবে না? জানতে হবে না? খুবই জি জি important না? তো সেই জি জি ভাই, একটা প্রশ্ন ছিল। হ্যাঁ, বলো। জি, ওই পেশকার তো যদি আমি জাজ হই এবং আমার কোর্টে যদি এই যে ফ্যাব্রিকেট বা ফলস বিষয়গুলো ইয়ে করে, তাহলে পেশকার তো আর আমার অনুমতি ছাড়া তো আর সে মামলা দায়ের করতে পারবে না, তাই না? পেশকার করা মানে হচ্ছে অন ইওর বিহাফই করতেছে। ঠিক আছে, আচ্ছা, মানে এখানে তো আমার সাইন লাগবে। না না, পেশকার করলেই হবে। মানে পেশকার করা মানে তোমার আদালত থেকে করতেছে, এই যে তোমার আচ্ছা, আদালত। মানে না, পেশকার যদি আমাকে না জানিয়ে করে, মানে আমার এখানে একটা অ্যাপ্রুভাল লাগবে না, আমি সেটা বলছি আর কি। এটা ইমপ্লাইডলি অ্যাপ্রুভাল আছে বলেই ধরে নাও, তোমার সাথে তো প্রতারণাটা হয়েছে, বিচারটা তুমি করতেছো না। জি 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 তো এটা তো বিচার ওপেন কোর্টে হচ্ছে না, সবাই দেখছে না যেটা জাল। পেশকার সাহেবকে তো তুমি জি বলবে, পেশকার সাহেব আপনি মামলা করেন, এখানে লিখিত কোনো জি জি বুঝতে পারছি। কোনো প্রয়োজন নাই। পেশকার মানেও জি তোমার ব্যাপারটা এক্সারসাইজ করতেছে। ক্লিয়ার? জি 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 ওকে। এখানে আরো মজার বিষয় আছে, তোমরা এটা দেখবা হচ্ছে চ্যাপ্টার 35-এ 476-এ 6 থেকে, এটা আমি পড়াবো, 476B। সেটা কি, যেমন একটু আগে এটা বললো, ধরো জাল দলিল দেওয়ার পর, ধরো হাসানের কোর্টে জাল দলিল দিল কাব্য, রাইট? এখন নিশি হচ্ছে এই মামলার বাদী। তো নিশি কোর্টকে বলতেছে, স্যার একটা জাল দলিল দিছে, আপনি হাসানের বিরুদ্ধে অ্যাকশন নেন, সরি কাব্যের বিরুদ্ধে অ্যাকশন নেন। হাসান কোনো অ্যাকশন নিল না। তাহলে এখন কি হবে? বলেন। তাহলে এই যে অ্যাকশন নিল না, এটাও তো একটা অর্ডারের মাধ্যমে দিতে হবে। এই অ্যাকশন না যে নিল, এইটার বিরুদ্ধে চাইলে নিশি 476-এর বিতে কি করতে পারে, দায়রা আদালতে আপিল করতে পারে। কি করতে পারে? দায়রা আদালতে আপিল করতে পারে। মজা না? মানে সিনারিওটা বুঝছো? জি জি, আমার সিদ্ধান্তের বিরুদ্ধে সে যেতে পারে হায়ার ফোরামে। তোমাকে যে নিশি রিকোয়েস্ট করলো যে স্যার একটা জাল দলিল দিয়েছে, আপনি তার বিরুদ্ধে কি করেন, 295-এর অধীনে মামলা ইনিশিয়েট করেন, বাট তুমি কোনো মামলা ইনিশিয়েট করো নাই, তখন তোমার এই সিদ্ধান্তের বিরুদ্ধে নিশি কি করতে পারে, 476-এর বিতে কি করতে পারে, কথা বলো, আপিল করতে পারে। কি আপিল করতে করতে পারে। কোথায়? দায়রা আদালত। দায়রা আদালতে জি। মানে জেলা জেলা জজ যিনি সুপিরিয়র, তার আদালতে এটা করতে হবে। ভাইয়া, যদি এটা তো বাদী দাবি করলে তো হবে না, এটা তো মানে কোর্টের স্যাটিসফাই হইতে হবে না যে এই দলিলটা জাল, বা মানে ও দাবি তো করতেই পারে যে এটা জাল, মানে এটা তো যে কেউ করবে। এখানে ধরেই কিন্তু নেওয়া হচ্ছে যে এটা আর কি প্রমাণ হয়ে গেছে যে এটা ফোর্জ ডকুমেন্ট, দেন আচ্ছা আচ্ছা, এবার আমি বলি, হাসানের প্রশ্নের মধ্যে এসেন্স আছে, চমৎকার প্রশ্ন করছে। হ্যাঁ, তাহলে কোর্ট এখানে একটা ইনকোয়ারি করবে। কি করবে? একটা প্রিলিমিনারি ইনকোয়ারি করবে যে আসলে ঘটনাটা কি ঘটছে। তো এই ইনকোয়ারির পরেই তো বের হবে যে এটা কি আসলে জাল, তখনই কি অ্যাকশন যাবে। আচ্ছা আচ্ছা। এই প্রিলিমিনারি জি ইনকোয়ারি যে জি করবে, এটা কোথায় বলা আছে? 476।
আচ্ছা আচ্ছা, ওকে। আমি আজকে এখানে রেখে দিব, কারণ আমি নেক্সট ক্লাসে 476 থেকে 470 এগুলো আলোচনা করবো, নাইলে এই পড়াটা ইনকমপ্লিট থেকে যাবে। ওকে, তো 476 জি এ কি ভাই। বলা হচ্ছে এখানে, আমি ধারাটা আনতে পারলে ভালো হইতো, আমি নেক্সটে নিয়ে আসবো। 476 এ বলা হচ্ছে যখন এই ধরনের কোনো অপরাধ ঘটবে তখন ম্যাজিস্ট্রেট সেখানে একটা কি প্রিলিমিনারি কি করবেন, ইনকোয়ারি করবেন। কি করবেন? ইনকোয়ারি করবে, প্রিলিমিনারি। এই যে যেটা হাসান বলছে, ইনকোয়ারি করার পরে এবং তিনি এই তার ফাইন্ডিংস টুকু সেখানে তিনি লিখবেন যে এই কারণে আমার কাছে মনে হয়েছে এটা একটা জাল দলিল, এই লিখে দেন তিনি কমপ্লেন করার জন্য এই, হচ্ছে আহ ওই পেশকারকে বলবেন বা অন্য কাউকে তিনি সেটা বলবেন, এবং তার যে এই যে ফাইন্ডিংসটা কমপ্লেনের সাথে থাকতেও পারে, সাইন করা থাকতে পারে, কোনো সমস্যা নেই। কোথায় কোথায় বলবেন? জি। যে কোর্টে এই মামলাটা আমলে নেওয়ার ক্ষমতা আছে, যেহেতু অপরাধটা কোথায় হচ্ছে, সিজিএম বিল্ডিং এ হচ্ছে, রাইট? ওই কোর্টে হচ্ছে, তাহলে ওই কোর্ট কোন জুরিডিকশনের আন্ডারে? সদরের আন্ডারে না? তাহলে অপরাধ এই মামলার কমপ্লেন কোন কোর্টে যাবে? শুনতে পাচ্ছ তোমরা? সদরে যাবে ভাই, মানে যেখানে অ্যাপিল লাই করতো সেইখানে চলে যাবে, না না, সুপিরিয়র। কথা বুঝো নাই, এই জিনিসটা ধরতে পারো নাই। অ্যাপিল লাই করবে ওইটা না তো। এই আপনারা কি আবার আওলাই ফেলছেন কেন? মানে এই মামলাটা কোন কোর্টে করবে? যেখানে অপরাধটা ঘটছে। অপরাধটা কোথায় ঘটছে? সিজিএম বিল্ডিং এ। সিজিএম বিল্ডিং কই থাকে? কোথায় অবস্থিত হয়? সদরে। কোথায় থাকে? সদরে। জি। সদরে। তাহলে সদরের যিনি আমলি ম্যাজিস্ট্রেট সেই কোর্টেই এই কমপ্লেনটা করতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কনফিউজ হওয়া যাবে না। তাহলে আর ভাইয়া যদি, হ্যাঁ বলো। আচ্ছা আচ্ছা, ভাইয়া যদি ওই যে অর্ডারে যখন ওই লিখে দিব, যদি আমার কোর্ট হয় তখন যে আমি লিখে দিলাম যে আসলে আমার মনে হচ্ছে যে ফাইন্ডিংস ইন প্রিলিমিনারি ইনকোয়ারিতে যে জাল, তাহলে 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 তখন হচ্ছে যে বাদীর যে অ্যাপিল করে 476 তখন এটা মেরিট থাকবে, যে আসলে যে তাইলে কেন ব্যবস্থা নিলাম না, তখন সেই ডিসিশনের বিরুদ্ধে তখন মানে আপিলের একটা মেরিট থাকলো তখন। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি, মানে ফাইন্ডিংসটা সে দিবে। 476 এ বলা হচ্ছে তিনি একটি ইনকোয়ারি করবেন, একটা ফাইন্ডিংস দিবেন। ফাইন্ডিংস দেওয়ার পরে যদি মনে করেন যে এটা কমপ্লেন তিনি করতে চান, করবেন, না করতে চাইলেও তিনি তার কারণটা তিনি লিখবেন। যদি কমপ্লেন তিনি না করেন তখন তখন গিয়ে 476 এর বিতে কি কি বললাম, 476 এর বি, বিতে গিয়ে সবসময় বি রে তোমরা পড়বা প্ল্যান বি। কি প্ল্যান বি? তাহলে প্ল্যান এ কে? প্ল্যান এ কে কি ছিল বলো তো? প্ল্যান এ ছিল সরাসরি ম্যাজিস্ট্রেটকে দিয়ে কি করানো, কমপ্লেন করানো। তিনি যদি সেটা না করেন তাহলে প্ল্যান বি কোনটা? এটা যে 476 এগ্রিড সে, জি, যে এগ্রিড হচ্ছে সে 476 এর বি। প্ল্যান বি হচ্ছে আপিল করা। কি করা? আপিল করা। কোন ধারার আন্ডারে? 476 এর বি। 476 এর বি, মানে প্ল্যান। তাহলে প্ল্যান এ কি ছিল? এ ছিল কোর্ট নিজে। কোর্টকে ম্যানেজ করা, যে স্যার আপনি কি করেন, এটা কমপ্লেন করেন এই জাল দলিলের বিরুদ্ধে। সে যেহেতু জাল দলিল দিছে তার বিরুদ্ধে অ্যাকশন নেন, তার বিরুদ্ধে মামলা ইনিশিয়েট করেন। আপনার পেশকারকে বলেন বা আপনি বলেন সদর কোর্টে তার বিরুদ্ধে একটা মামলা করার জন্য। যদি সেটা না করে তাহলে প্ল্যান বি। প্ল্যান বি মানে কি? 476 এর বি। সেটা কি? আপিল। তোমরা একটু দেখে নিও সিআরপিসি, খুবই ইজি। ওকে, 476 হচ্ছে এই যে এটাতে মানে যাবজ্জীবন হইতে পারে। মানে এমন একটা, আমি সাউন্ড হচ্ছে, মিউট করো। এমন একটা মামলায় আমি জালিয়াতির উদ্দেশ্যে জাল দলিল দিলাম যেখানে সাজা হচ্ছে 7 বছরের উপরে, সেখানে কিন্তু যাবজ্জীবন হইতে পারে। এটা হচ্ছে 475। আর 475 দ্বারা ছাড়া অন্য কোনো যে কোনো জাল দলিল যদি দেই সেক্ষেত্রে 476, সেক্ষেত্রে 7 বছর কারাদণ্ড। তো তোমরা এই ধারাগুলো একটু দেখে নিবা। 463, 471, এটাই বেশি, এটাই মানে বেশিরভাগ হয় আর কি, এই দুটা ধারা। আর 475 এগুলাতে মামলা বেশি হয়। আর এখানে মজার বিষয় হচ্ছে এখানে যে কোর্ট বলতেছে, একটু আগে যেটা বলছিল যে কোর্ট বা সাবঅর্ডিনেট কোর্ট, এই কোর্ট বলতে সিভিল, রেভিনিউ অথবা ক্রিমিনাল কোর্টকে বুঝাবে, সাব রেজিস্ট্রারকে বুঝাবে না। মজা না এটা? দেখি আনমিউট করো, কথা বলো। তোমরা কেউ সাব রেজিস্ট্রার অফিসে গেছিলা? জি জি ভাই, গেছিলাম। সেখানে কিন্তু এরকম এজলাস থাকে। সেখানে কিন্তু সাব রেজিস্ট্রার সাহেব ওখানে উঠে উঠে শুনানি করে। কিন্তু এই যে আমরা যে এখানে বলতেছি যে কোন আদালতে যদি মিথ্যা দলিল, জাল দলিল, হ্যাঁ, বা জালিয়াতি করে বা ফোর্স দলিল দেওয়া হয়, সেক্ষেত্রে ওই আদালত বা তার ঊর্ধ্বতন আদালত ওই জাল দলিল প্রদানকারী ব্যক্তির বিরুদ্ধে মামলা করতে পারে।
তো সেই আদালত বলতে কি বুঝাচ্ছে সেটা বলতেছে দুইয়ে। সে আদালত বলতে বুঝাচ্ছে সিভিল কোর্ট, রেভিনিউ কোর্ট মানে এসিলেন্ট অফিস। রেভিনিউ কোর্ট মানে কি অফিস? এসিলেন্ট অফিস। বা আমরা এটাকে কি বলে এখন যে ল্যান্ডস্কেপ ট্রাইব্যুনাল হচ্ছে না, এটাকে ধরতে পারি। আর হচ্ছে ক্রিমিনাল কোর্ট বা ম্যাজিস্ট্রেট কোর্ট, যেটা তোমরা মনে করো আর কি। কিন্তু এটা কোনোভাবেই সাব রেজিস্ট্রার ও অফিস আচ্ছা। নয়। কি নয়? সাব রেজিস্ট্রারের অফিস নয়। তো এটা এটা পরীক্ষা আসার মধ্যে একটা প্রশ্ন না, যে জি জি 195 ধারার অধীনে কোনো আদালতে জাল দলিল, সরি, কোনো প্রসিডিংসে জাল দলিল দিলে সেক্ষেত্রে মামলা করতে পারবেন না নিম্নের কে? যদি এরকম আসে যে সিভিল কোর্ট, রেভিনিউ কোর্ট, ক্রিমিনাল কোর্ট এবং সাব রেজিস্ট্রার, তাহলে উত্তর কি হবে? সাব রেজিস্ট্রার Very অথবা good. রেজিস্ট্রার। হ্যাঁ, ভেরি গুড। তো আর এখানে যে 5 একটু এক্সপ্লেন করে দিচ্ছে যে সাবঅর্ডিনেট বলতে বোঝাচ্ছে যার কাছে আপিল দায় করে। কি করে? আপিল দায় করে। তার মানে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বা ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেটের আপিল যায় হচ্ছে কার কাছে? দায়রা আদালতে। সেশন কোর্ট। জি। তারপরে সিভিল কোর্টের আপিল যায় হচ্ছে কি? দায়রা আদালতে। দায়রা না, মানে জজ আদালত। সিজেন। হ্যাঁ, না না, জেলা জজ, জেলা জজ, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, সিভিল, আচ্ছা। জি জি। জেলা জজ। আর কি বলে, এসিলেন্ট যদি হয় সেক্ষেত্রে হচ্ছে এডিসি রেভিনিউ অথবা ভূমি আপিল বোর্ড, সেটা। তো এগুলাকে আমরা ধরে নিব হচ্ছে কি সাবঅর্ডিনেট টু, মানে অফিস টু হুম হি সাবঅর্ডিনেট। তো এইভাবে করে মনে রাখবে। আরেকটা মজার বিষয় হচ্ছে, হ্যাঁ বলো। জি। ভাই সেকেন্ড আর থার্ড ক্লাস ম্যাজিস্ট্রেট তো সিজিএম এর কাছে অ্যাপিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রাইট। আরটা হচ্ছে সিভিল অথবা রেভিনিউ কোর্ট যদি একই সাথে, মানে একই সাথে কোনো একটা ম্যাটার সিভিল কোর্টও যাইতে পারে, রেভিনিউ কোর্টও যাইতে পারে। খেয়াল করো, মজা না এটা? সিভিল কোর্টও যাইতে পারে, আপিল রেভিনিউ কোর্টও যাইতে পারে। সেক্ষেত্রে আমরা কি দেখে ওই সাবঅর্ডিনেট টু কোর্টটাকে ঠিক করবো বা সুপিরিয়র কোর্টকে আমরা ঠিক করবো? আমরা নেচার দেখবো। কি দেখবো? নেচার। যদি প্রসিডিংটা সিভিল কোর্টে হয় তাহলে যাবে কার কাছে? জেলা জজ। মানে তখন আমরা সুপিরিয়র অফিসার ধরবো, জেলা জজকে। আর যদি প্রসিডিংটা যদি এসিলেন্ট অফিসে হয় তাহলে সুপিরিয়র অফিসার ধরবো আমরা কাকে? এডিসি রেভিনিউকে। রেভিনিউ। যদিও মানে জেলা জজ, এডিসি রেভিনিউ, ওনাদেরকে এখানে মামলা করতে হবে না। মামলা করবে কে? ওই অফিসার নিজেই। সে কে? ওই সিভিল কোর্ট অথবা ওই 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 রেভিনিউ, মানে হচ্ছে এসিলেন্ট সাহেব। ক্লিয়ার? সিভিল কোর্ট তো আর সরাসরি ওই জজ সাহেব করে না, সিভিল কোর্টে পেশকার করে, আর এডিসি রেভিনিউর হচ্ছে ওখানকার যে নাজির থাকে সে করে। আর এই সমস্ত অপরাধ তো ডিরেক্টলি অপরাধ হিসেবে আসবে। আবার এগুলোর কনস্পিরেসি অপরাধ হবে, অ্যাবেটমেন্ট অপরাধ হবে, অ্যাটেম্পটস অপরাধ হবে। মজার বিষয় হচ্ছে এইটা, আজকের সারাদিনের আমার কাছে ভালো লাগছে শুধু এইটা। এটা কত, 295 পড়াইছি আমরা, 295 ছিলাম। 195। 195। 195-5 খুবই ইম্পর্টেন্ট। তোমরা মনে করতে পারো যে ভাইয়া এখানে যে একটা মামলা দাঁড়ায় গেল একটা লোকের বিরুদ্ধে সরকারি কাজে বাধা দেওয়ার জন্য, কোর্টে মিথ্যা সাক্ষ্য দেওয়ার জন্য, কোর্টে মিথ্যা দলিল উপস্থাপন করার জন্য, হ্যাঁ, বা কনস্পিরেসি করছে, অ্যাবেট করছে বা অ্যাটেম্প করছে, যে মামলা যে দাঁড়ায় গেল ভাইয়া সরকারি কর্মচারী নিজে করতেছে বা তা মানে হচ্ছে তার সাবঅর্ডিনেট কাউকে দিয়ে করাচ্ছে, সরি, মানে তার উপরস্থ কোনো অফিসার নিজে করতেছে, সেক্ষেত্রে সেক্ষেত্রে মামলাটা কি কখনো উইথড্র করার সুযোগ নেই? কারণ মামলা যদি চলে, এটা কি কখনো কেউ চাইলে উইথড্র করতে পারে না? সেই সুযোগটা হচ্ছে 5-এ দেওয়া হয়েছে। তাহলে এটা কি 195-এর 5-এর 5, মানে 5-এ 5। ঠিক আছে? মানে একদম 5-এ 5 কখন হয়? হাতে হাত মিলে যখন এরকম বলে না ফুটবল খেলার মধ্যে গোল করার পরে, মানে কাজ মানে কাজ ছাড়া, মানে মামলা কি হয়ে গেছে, যাও মামলা উইথড্র হয়ে গেছে, মামলা নাই আর, খুশি। তো বলা হচ্ছে ওয়্যার এ কমপ্লেইন হ্যাজ বিন মেড আন্ডার সাবসেকশন, মানে যাও হোয়াটএভার এই ক্লজ এ বাই এ পাবলিক সার্ভেন্ট। এটা এটা শুধু কিসের ক্ষেত্রে? এটা হচ্ছে 1-এর আন্ডারে, 195-এর 1-এর মানে ওই যে তোমাদেরকে যে দেখাচ্ছি 178 থেকে কত, 188 নাকি 78 না 72? 72 থেকে 88। হ্যাঁ। তো এখানে যে পাবলিক সার্ভেন্ট যে মামলাটা করে, এনি অথরিটি টু হুইচ সাচ পাবলিক সার্ভেন্ট ইজ সাবঅর্ডিনেট মে অর্ডার, তাহলে এক্ষেত্রে তারা এইটা কি করতে পারে? আমরা 248 দেখছি না যে কমপ্লেন উইথড্র করা যায় কিনা? এখানেও জি 248 আছে, জি, পরে অ্যাকুইটাল করে দেয়। এখানেও কি উইথড্র করা যায়? কি করা যায়? উইথড্র করা যায়। তবে এই উইথড্র করতে গেলে ওই অফিসার মামলা তো করছে ওখানে পাবলিক সার্ভেন্ট, বাট উইথড্র কিন্তু পাবলিক সার্ভেন্ট করতে পারতেছে না। কে লাগতেছে? মানে অথরিটিটা কে এখানে? টু হুইচ দ্য পাবলিক সার্ভেন্ট, তার মানে কি সুপিরিয়র অথরিটি লাগবে। কি লাগবে? এই পোলাপান বলো, টু হুইচ হি ইজ সাবঅর্ডিনেট মানে কি? এইখানে আর কি আর ওনার মানে সুপিরিয়র। সেম সুপিরিয়র লোক অথরিটি। আর করতে পারবে না, শুধু সুপিরিয়র পারবে। এক্স্যাক্টলি। তার মানে একদম বাংলা ভাষায়, সরল ভাষায় বলো
যে যদি 195 এর 1 মানে 1 এর আন্ডারে 195 এর 1 এতে কি আছে দেখ। এই যে 195 এর 1 এতে কি আছে, 172 থেকে 188, হ্যাঁ। হুম। এগুলোতে যদি কোনো মামলা, কমপ্লেন্ট যদি কোনো পাবলিক সার্ভেন্ট দায়ের করে, তাহলে সেই পাবলিক সার্ভেন্ট সেই কমপ্লেন্টটা উইথড্র করতে পারে না। সেক্ষেত্রে কি লাগে? ওনার সুপিরিয়র সুপিরিয়র অথরিটি অথবা বলতে পারে যে সেই কমপ্লেন্ট উইথড্র করা যায়, তবে সেক্ষেত্রে সুপিরিয়র অথরিটির কি লাগে? অ্যাপ্রুভাল লাগে। অ্যাপ্রুভাল লাগে। তখন দেখো মজার বিষয়টা দেখাই, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, অনেকে কিন্তু এটা জানে না। অনেকে তো এটাও জানে না যে মামলাগুলো কেমনে হয়। উইথড্র তো পরের কথা, আমরা মামলা কেমন হয় এটাও জানলাম, উইথড্রটা কিভাবে হয় সেটাও দেখতেছি। বলা হচ্ছে এনি অথরিটি টু, তার মানে অথরিটি করবে মে অর্ডার দ্য উইথড্রয়াল, যে এটা তুলে ফেলো, এটা দরকার নাই, অফ দ্য কমপ্লেন্ট, এন্ড ইফ ইট ডাজ সো, যদি তারা সেভাবে উইথড্র করার জন্য আবেদন করে, তাহলে এই কপিটা তখন কোর্টকে পাঠাবে। কোথায় পাঠাবে? কোর্টকে। এবং কোর্ট এটা পাওয়ার পর সকল প্রসিডিংস কি করে দিবে? স্টপ করে দিবে। আর কোনো মানে মামলা সামনের দিকে আগাবে না। কি লিখছে? নো ফার্দার প্রসিডিং শ্যাল বি টেকেন অন দ্য কমপ্লেন্ট, মানে কমপ্লেন্টটা সেখানেই শেষ, এটা স্ক্র্যাপ হয়ে যাবে, ফালাই দিবে এটা। ক্লিয়ার? তাহলে আমরা 195 এর 1 কেন ইম্পর্টেন্ট কেন বলছি? কারণ শুধুমাত্র এটার আন্ডারে কি করা যায়? কমপ্লেন্ট উইথড্র করা যায়। তাহলে পোলাপান বলো যে ভাইয়া একটা ইম্পর্টেন্ট ধারা বলুন তো, ইম্পর্টেন্ট ধারা এটা এগুলা কোনগুলা? 195 এর 1 ঠিক আছে, এখানে যা যা আছে একটু ভালো মতো দেখে নিবা। কারণ কেন এটা ইম্পর্টেন্ট? এটার আন্ডারে যদি কমপ্লেন করা হয়, সেটা কি করা যায়? উইথড্র করা যাচ্ছে। উইথড্র করা যায় সুপিরিয়র অফিসারের অনুমতি ক্রমে। ক্লিয়ার? ওকে, তাহলে আজকে আমরা এখানে রেখে দেই। আমরা 196 থেকে পরে আলোচনা করবো। এগুলো খুব ইম্পর্টেন্ট, বিশেষ করে তোমরা যখন বিচারক হবা তখন তো এগুলা এত জটিল ভাবে কোর্টে আসে। সিআরপিসি কিন্তু খুবই ইজি, 3-4টা ক্লাসে শেষ করে দেওয়া যায়, কিন্তু এই জায়গাগুলো যেমন এর আগে যেগুলো পড়াইছি এগুলো খুবই আনটাচ থাকে বা খুবই হালকা ভাবে পড়ানো হয়, এই জন্য আমি ডিটেলে পড়াচ্ছি। নেক্সটে আমরা যখন ধরো ট্রায়াল পড়াবো, ম্যাজিস্ট্রেট কোর্টের, সেশন কোর্টের, এগুলো আমরা একটানে চলে যাবো, কারণ এগুলো আমরা সবাই ইউনিভার্সিটি লাইফে পড়ছি। ওকে, তাহলে আজকে আমরা ভাইয়া বলো। একটা লাস্ট কোশ্চেন, সেটা হচ্ছে যে শুরুতেই যদি সুপিরিয়র অথরিটি রিটেন কমপ্লেন্টটা দেয়, তাহলে কি 195(5) অ্যাপ্লিকেবল হবে? সরি, বুঝি নাই তোমার প্রশ্ন। ভাইয়া ওই যে এই মানে 172 থেকে 188, এখানে তো হচ্ছে যে যে পাবলিক সার্ভেন্টের এগেনস্টে এই অপরাধগুলো হয়েছে সে অথবা তার সুপিরিয়র অথরিটি রিটেন কমপ্লেন্ট দিতে পারবে। তো যদি শুরুতে যে রিটেন কমপ্লেন্ট সেটা যদি সুপিরিয়র অথরিটি দেয়, তাহলে কি 195(5) অথবা উইথড্রয়ালের এই ইয়াটা, মানে উনি কি পরে উইথড্র করতে পারবেন, মানে অ্যাপ্লিকেবল অবশ্যই হবে এটা? পারবেন, অবশ্যই পারবেন, কারণ অথরিটি তোমাকে দিছেই, বলছে যে ওই অফিসার নিজে অথবা তার কি সুপিরিয়র অফিসার। ঠিক আছে, তো শুধুমাত্র উইথড্র করার ক্ষেত্রে সুপিরিয়র অফিসারকে রাখছে আর কি। কারণ অনেক সময় থাকে না অফিসার ম্যানেজ হয়ে গেছে, এই জন্য একটু তার বসকে এই পাওয়ারটা দেওয়া হয়েছে। উইথড্রয়াল পাওয়ার কাকে দিছে? বসকে। কাকে দিছে? বসকে। আর ফাইলিং পাওয়ার দিছে অফিসার অথবা তার সুপিরিয়র অফিসারকে। ক্লিয়ার? ওকে ওকে, তাহলে তাহলে ওই যে সুপিরিয়র অথরিটি বা অফিসার উনি নিজেও করতে পারবে এবং নিজে নিজে উইথড্র করতে পারবে। জি জি, বুঝতে পারছি। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি, তুমি একটু ডিটেলে পড়লা আর কি। মানে ফাইলিং পাওয়ার ওই পাবলিক সার্ভেন্টেরও আছে, তার সুপিরিয়র অফিসারেরও আছে। উইথড্রয়াল পাওয়ার শুধুমাত্র কার? সুপিরিয়র অথরিটি, জি ভাই, এটাই নিজেরটা নিজে করতে পারবে কিনা এটাই আর কি আমি জানার জন্য হ্যাঁ হ্যাঁ, বলছি। করতে পারবো। মানে তুমি ভাবছো কি এখানে কি তার আবার বসকে লাগবে না, এরকম না। না, আমি মনে করছি যে নিজেরটা নিজে করতে পারবে কিনা, নাকি শুধু পাবলিক সার্ভেন্ট করলেই এটা অ্যাপ্লিকেবল, সেই জন্য আর কি। পারবে পারবে পারবে। ওকে, তাহলে আমরা একটু রিক্যাপ করি। আমরা নিজেদের এমসিকিউ নিজেরা বানাবো, নিজেদের কোশ্চেন নিজেরা বানাবো। আমরা পরে এখন যদি আমরা আমাদের বাজারে যে বইগুলো পাওয়া যায় সেগুলোতে এমসিকিউ এখানে যাই, সবগুলো এমসিকিউ আমরা পারবো। যেমন আমি যদি কয়টা জিজ্ঞেস করি বাজারের বই থেকে, ঠিক আছে কিনা আমার সামনে। ওকে, ফৌজদারি কার্যবিধির কোন ধারায় ম্যাজিস্ট্রেট অপরাধ আমলে নিতে পারে? 190। 190, গুড। ফৌজদারি কার্যবিধির কোন ধারায় ম্যাজিস্ট্রেট স্বেচ্ছায় অপরাধ আমলে নিতে পারেন? 191(c). 191(c), গুড। তারপর ফৌজদারি কার্যবিধির কোন ধারায় ম্যাজিস্ট্রেট পুলিশ রিপোর্টের ভিত্তিতে অপরাধ আমলে নিতে পারে? 191(b). 1B, ভেরি গুড ভেরি গুড। আর এই তো কি আছে তোমরা জানোই। ওকে, একজন জারিকারক সমন জারি করতে গিয়ে মারধরের শিকার হন বা তাকে বাধা দেওয়া হয়, এক্ষেত্রে জুডিশিয়াল প্রসিডিংসটা কি হবে? ওই জারিকারক অথবা তার সুপিরিয়র অথরিটি রিটেন কমপ্লেন্ট দিতে পারবে।
কোথায়? আহ, স- আহ, সদর কোর্টে। এই বোকা, আমি বলছি না যে কোনো কিছু পড়ার সময় 5 Ws পড়তে হবে। 5 Ws কি বলেন তো? আচ্ছা আচ্ছা। 5 Ws কি? হু, হোয়েন, হোয়াট, হাউ, ওয়্যার, রাইট? এটা যদি না জানো, তোমরা কোনো জিনিস জানো নাই ওই ব্যাপারে। তার মানে তুমি বলতেছো যে সে বা তার সুপিরিয়র অথরিটি কমপ্লেন করবে, তো কমপ্লেনটা কোথায় করবে? আদালতে করবে। কোথায় করবে? আদালতে। জি জি, তাহলে আদালতে, জি। আদালত সিলেক্ট করবো কিভাবে? আদালত সিলেক্ট করবো লোকাল আচ্ছা আচ্ছা জুরিসডিকশন, আচ্ছা। পাইছি না লাস্ট জি ক্লাসের জি আগের জি জি ক্লাসে? জি জি তাহলে ধরো সে জি জি। যদি তোমার এলাকাতে গিয়ে মাইর খায়, তাহলে তোমার এলাকার যে ম্যাজিস্ট্রেট, সেই ম্যাজিস্ট্রেট করলে সে কি করবে? জি, কমপ্লেন করতে পারবে। এই তো, ভেরি গুড পারসন। এই এই কমপ্লেনটা যদি করে, পরবর্তীতে যদি তোমাদের মধ্যে একটা মিটমাট হয়ে যায় বা ভুল বোঝাবুঝি হয়, সেক্ষেত্রে এটা উইথড্র করা যাবে? উইথড্র করা যাবে? উইথড্র করা যাবে? জি ভাইয়া, আপনি তো ওই যে 5 নম্বর সাবসেকশনে হ্যাঁ, হ্যাঁ, বললেন যে এটা উইথড্র করা যাচ্ছে, সেটা একশো বলো না যে ভাই পঁচানব্বই করা পাঁচ যাবে। করা যাবে না। ওই যে তোমাদের জন্য প্রশ্ন খুঁজে পাচ্ছি না, সব তো তোমরা পারো। আচ্ছা, আমলে নিতে পারে কোন ম্যাজিস্ট্রেট? ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট, এমএম, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, থার্ড ক্লাস ম্যাজিস্ট্রেট, কোন ম্যাজিস্ট্রেট? সকল ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট। এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটরা কি আমলে নিতে পারেন? জি, যদি স্পেশালি এম্পাওয়ার করা হয়। আরে ওদিকে যাওয়ার দরকারই তো নাই, এটা তো কখনো করেই নাই। পারেন না। তারপরে বলবা যে স্যার যদি গভর্নমেন্ট কখনো চায় তাদেরকে সকল আমলি ক্ষমতা দিতে পারে, শেষ। কোথায় আছে স্যার 190-এর 4-এ? 5, কোথায় আছে? 4-এ। 4, 4। আর 195-এর 1-এর কেন বেশি ইম্পর্টেন্ট? কারণ পাবলিক সার্ভেন্টরা, এখানে কিন্তু কোনো জজ জজ বলে নাই, বলছে পাবলিক সার্ভেন্ট। পাবলিক সার্ভেন্টরা যখন তাদের কাজে, কারণ পাবলিক সার্ভেন্ট যখন পাবলিক সার্ভিস দিতে যাবে, সেক্ষেত্রে যখন বাধার সম্মুখীন হবে, সেটা খুব গুরুতরভাবে দেখা উচিত। এই জন্য এখানে ডিরেক্টলি কোর্টে সরাসরি মামলাটা করতে হয়। কোনো থানায় এটা করা যায় না, এফআইআর নেয় না। তবে পুলিশ চাইলে সেখানে কি নিতে পারে? জিডি নিতে পারে। কি নিতে পারে? জিডি নিয়ে পরবর্তীতে প্রসিকিউশন দিতে পারে ওই আসামির বিরুদ্ধে। কারো কোনো ম্যাজিস্ট্রেটের আদালতে কেউ একজন মিথ্যা সাক্ষ্য দিচ্ছে, সেক্ষেত্রে ওই জুডিশিয়াল প্রসিডিংসটা কি? জুডিশিয়াল প্রসিডিংস কি? কেউ নাই? মিথ্যা সাক্ষ্য দিলে এটা আর কি ফোরজারি হয়ে যাচ্ছে, সুতরাং না, সে না, আর কি। ম্যাজিস্ট্রেটের কোর্টে যদি কেউ মিথ্যা সাক্ষ্য দেয়, মিথ্যা সাক্ষ্য দিল 193, পড়েছি না 193, সেক্ষেত্রে ওই ম্যাজিস্ট্রেট অথবা তার সুপিরিয়র কোর্ট মামলা করবে। ওকে। কেউ কোর্টে, কোনো একজন ব্যক্তি কোর্টে একটা জাল দলিল উপস্থাপন করলেন, হ্যাঁ? তো এখন আদালত সেটা ইনকোয়ারি করে দেখলো যে এটা আসলে জাল, এক্ষেত্রে জুডিশিয়াল প্রসিডিংস কি? ভাববো। ভাইয়া, প্রথমে 476 এর আন্ডারে যাবে। সে নিজেই আর কি পাঠিয়ে দেবে এটা আর কি বিচার করার জন্য। আর যদি সে নিজে না পাঠায়, তাহলে বাদী পক্ষ মানে বা অন্য যে পক্ষ আর কি অপোজিট সাইড আছে, সে বলতে পারে যে 476 বি এর আন্ডারে দায়ের আদালতে অ্যাপিল করতে আপিল পারবে। আপিল করতে পারো। তবে প্রসিডিংসটা হচ্ছে সিম্পল, যে সে একটা লিখিত অভিযোগ দিবে, দিয়ে ওই যে কোর্টের, মানে যে অধিক্ষেত্রে এই ঘটনাটা ঘটছে, যে আদালতের অধিক্ষেত্রে, সেই আদালতে একটা কি করবে? কমপ্লেন, সিআর মামলা করবে। কি করবে? সিআর মামলা। কি মামলা? সিআর মামলা। সিআর সিআর মামলা। মামলা। আর 195-এর 5 তো আমরা বললাম, সেটা হচ্ছে উইথড্রয়াল অফ দিস কাইন্ড অফ কমপ্লেন। তবে এটা সব ক্ষেত্রে প্রযোজ্য না। যেমন এটা আদালতে মিথ্যা সাক্ষ্য দেওয়ার ক্ষেত্রে প্রযোজ্য না, এটা জাল জালিয়াতির যে মামলাগুলো হবে সেগুলোতে প্রযোজ্য না। এটা হচ্ছে কিসে প্রযোজ্য? শুধুমাত্র পাবলিক সার্ভেন্টের এগেনস্টে যদি কেউ কি করে, মানে আহ, বাধা দেয়, সেক্ষেত্রে প্রযোজ্য। এবং এগুলো খুবই সিম্পল অফেন্স, সাজা 1 থেকে 6 মাস। এই জন্য এগুলো উইথড্র করা যায়, উইথড্র করার সুযোগ রাখছে। আদারওয়াইজ উইথড্র করার সুযোগ রাখলে সব, কেউ কেউ ঘুষ টুস খেয়ে উইথড্র করে ফেলতো। এই জন্য আমাদের আইন প্রণেতারা বলছে যে শুধু এগুলো যেহেতু একটা পেটি অফেন্স টাইপের, বা এগুলোতে মামলা বেশি হয়, এগুলোতে ভুল বোঝাবুঝির অবসান দ্রুত হয়ে যায়, কম্প্রোমাইজ হয়ে যায়, আপোষ হয়ে যায়, এই জন্য এগুলোতে একটা উইথড্র করার সুযোগ রেখেছে। ক্লিয়ার? গ্রেভ, যেগুলো গ্রেভ, ওগুলোতে কিন্তু উইথড্র করার সুযোগ রাখে নাই। ওকে। তাহলে আমরা মোটামুটি 195-এর 5 পর্যন্ত আমরা মোটামুটি কভার করে ফেলছি। এখান থেকেই অনেক প্রশ্ন আসবে, আমি আশা করি পুরো ব্যাপারটা আপনারা বুঝতে পারছেন। তো নেক্সট ক্লাস ইনশাল্লাহ দেখা হবে। ওকে, তাহলে জি সবাই ভালো। ভাইয়া।
ওকে, আল্লাহ হাফিজ।